গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ ২৬তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি। ঘুম নামেনি ইনশিরার চোখে। নিদারুণ অসহ্যকর ছটফটানি নিয়ে চিত হয়ে আছে বিছানায়। মোবাইলটা আর বাজছে না তার, বিগত ১ ঘন্টা লাগাতার বেজে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে ফোনটা। ঘরের বাইরে আনন্দ উল্লাসের শব্দ থেমেছে, ক্লান্ত হয়ে ঘরে ঢুকেছে সবাই বুঝতে পারল সে। লজ্জারাঙ্গা মুখটায় ছেয়ে আছে চওড়া হাসি। কম্পিত পেল্লব হাত দিয়ে বড় আদরে ছুঁয়ে দিল হবু অতিথিকে। এই অনুভূতি একা সামলানো যায়? কে জানতো হিসেব করে চলা নাক উঁচু মেয়েটা এতটা নাজুক হয়ে পড়বে নিজের অনুভূতি নিয়ে। এসপি আর কল করেনি, আধা ঘন্টা হয়েছে। ইনশিরা হাসে দুষ্টু হাসি। ৫ দিন আগেও ঝগড়া হয়েছে, ইনশিরাকে সময় কম দেয় সেই ব্যাপারটি নিয়ে। আজ কেমন লাগছে এসপির? যাকেই কল করছে সেই বলে দিচ্ছে ইনশিরাহ আশেপাশে নেই। কাল সকালে যখন উত্তপ্ত মেজাজটা নিয়ে আসবে, ইনশিরাহ মুখোমুখি দাঁড়িয়ে যখন বলবে কারো আগমনের খবর, তখন দেখবে কেমন হয়। সামিন বিছানায় শুতে গিয়েও শুলো না, ওকে আমতা আমতা করতে দেখে আলোর প্রশ্ন, কি হয়েছে? মেয়েকে একটু গরম দুধ খাইয়ে দিয়ে আসবে। তখন যে কিছু খেলো না। আলো হাসে চিন্তিত মানুষটাকে দেখে, তারপর বলে, তো আপনি খাইয়ে দিয়ে আসুন না। তখন থেকে থম মেরে বসে আছেন। আমার যে লজ্জা লাগে। উঠে বসলো আলো, প্রকট দৃষ্টি দিয়ে কিছু পল তাকিয়ে থেকে তাচ্ছিল্যের সাথে বলে, হ্যাঁ। আপনার মেয়ের সামনে যেতে লজ্জা লাগছে, মেয়ের আপনার সামনে আসতে লজ্জা লাগছে। আপনারা বাবা মেয়ে মুখ দেখাদেখিই বন্ধ করে দিন। আশ্চর্য। উসখুস করছে সামিন। কাত হয়ে শুয়ে পড়তে পড়তে আলো আবারও বলে, দুধটা গরম করে নিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে আসেন। আশ্চর্য। অপটু হাতে চুল বাঁধছিল প্রণমী। প্রেরণা আর প্রীতম এসে ঘরের সামনে দাঁড়িয়ে বলল, আসবো। প্রণমী উঠে দাঁড়ায়। মুখটা থমথমে হয়ে আছে। প্রেরণা বোনকে খুব ভালো করে লক্ষ্য করে বলল, কোর্ট থেকে ফেরার পর থেকে এমন হয়ে আছিস কেন? কেমন হয়ে আছি? কিছু চলছে তোর মধ্যে? ছটফট করছিস? প্রণমী সামান্য হাসে। প্রীতম বলে ওঠে, দেখ তুই অস্বাভাবিক আচরণ করছিস। আশ্চর্য, আমি স্বাভাবিক আচরণ করছি দেখে সেটা অস্বাভাবিক আচরণ হয়ে গেল। আচ্ছা, যদি ঘরের দরজা বন্ধ করে কাঁদি তাহলে ঠিক হবে। তবে বের হও, কাঁদি কিছুক্ষণ। এবারও কথাটা হাসতে হাসতে বলে প্রণমী। প্রেরণা আর প্রীতম একজন আরেকজনকে চোখ দিয়ে ইশারা করে বলল, একটু সময় প্রয়োজন মেয়েটার ঠিক হতে। ওরা ঘর থেকে বেরুবে বুঝতে পেরে প্রণমী আইঢাই করে উঠল হঠাৎ, গলা কাপল তার ডাকতে গিয়ে, আপু। ভাইয়া। প্রেরণা প্রীতম দাঁড়িয়ে পড়ল। বলবি কিছু? মুখের ভঙ্গিমা পুরোটাই পাল্টে যায় প্রণমীর। রাজ্যের উতলা ভাব এসে ভিড় করে সেখানে। এবারও গলা কাঁপে তার। বলে ওঠে, ২-৩ দিন গেলে ওনার সাথে ডিভোর্সটা করিয়ে দেবে প্লিজ। আমি একটু তাড়াতাড়ি চাচ্ছি এটা হোক। এবার বোধহয় ফরাজি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে, আর কল আসেনি ফোনে। ইনশিরাহ কিছুক্ষণ আনমনে হেসে উঠে বসে। ঘড়ির কাঁটা তখন 11:30টার কাছে। দরজায় করা ঘাত পড়তেই ইসি গিয়ে দরজা খুলে দেখল স্বামীন দাঁড়িয়ে আছে, হাতে একটা দুধের গ্লাস। চুপচাপ ভেতরে ঢুকলো স্বামীন। ইসি পাপার থেকে চোখ নামিয়ে নিয়ে জোরসর হয়ে দাঁড়িয়ে আছে। আবারও চোখ তুলে দেখল পাপাকে, পরপর বলল, তুমি কি কিছু চুরি করেছো পাপা? না তো। থমথমে গলায় জবাব দিল স্বামীন। তবে মুখটা এমন কেন? চোখ মুখ থেকে সংকোচ ভাব সরিয়ে দুধের গ্লাসটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে সামিন বলল, মাম্মা পাঠিয়েছে তোমার। দু চোখে পানি এলো ইনশিরার, এত বড় যে কাঁদল না পাপার সামনে। পাপা গলায় বলল, মাম্মা পাঠিয়েছে। হুম। আমি দুধ খাই না। সামিন তবুও গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে। ইনশিরার মনে পড়ে যায় ছোটবেলার সেই নাছোড়বান্দা বান্দা বাবাকে, দুধ না খাওয়া অবধি গ্লাস নিয়ে পেছনে পেছনে দৌড়ানো লোকটাকে। আর বেশি পরিশ্রম করালো না পাপাকে। চুপচাপ গ্লাসটা নিয়ে নাক চেপে দুধটা খেয়ে নেয় ঢক ঢক করে। সামিন এতক্ষণে সংকোচ কাটিয়ে নিচু গলায় একেবারে মিনমিন করে বলল, তুমি থেকে যেও আম্মা। মুইনকে বলো, আমরা তোমার খুব ভালো খেয়াল রাখতে পারবো। নিজেকে আর ধরে রাখতে পারল না ইনশিরা। দুর্বল শরীরে ঝাঁপিয়ে পড়ল পাপার বুকে। হু হু করে কেঁদে উঠল, এটা কোনো কথা পাপা? তোমার মেয়েকে তুমি রাখবে, এতে এত সাফাই দিয়ে রাখতে হবে? মেয়েকে ভিক্ষা চাইছো নাকি? মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় সামিন। না।
বিয়ে হয়ে গিয়েছে না? নাও, ইউ বিলং টু হিম ফার্স্ট। নো, আই বিলং টু বোথ অফ ইউ অ্যাট দ্য সেম টাইম। বড় বড় শ্বাস ফেলে সামিন হাসে সামান্য, মেয়েকে বুক থেকে সরিয়ে দিয়ে নরম গলায় বলে, ঘুমিয়ে পড়ো। বেশি রাত জেগো না। বেশি রাত জাগবে না ইনশিরা, এখন থেকে তাকে নিজেকে একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলতে হবে। পাপা চলে যেতেই বিছানায় গা এলিয়ে দু চোখ বুজল সে, ঠিক তখনই ফোনটা আবারও বেজে উঠল, মুইনের ফোন। এবার বেশ মায়া হলো ইনশিরার মানুষটার জন্য, সে একটু বাড়াবাড়ি করছে না। কলটা ধরল ভেবেচিন্তে, অপাশ থেকে স্পষ্ট ভেসে এলো মানুষটার নিঃশ্বাসের শব্দ। হাঁপাচ্ছে মুইন। ইসি কিছু বলতে যাবে তখনই গমগমে স্বরে মানুষটা বলে উঠল, দারোয়ান গেট খুলে দিয়েছে। দরজাটা তোমার খুলতে হবে। ধরপ্রিয়ে উঠে বসল সে, তবদা খাওয়া মুখটা নিয়ে ছুটতে ছুটতে নামছে সিঁড়ি বেয়ে, অন্তরে উৎকণ্ঠা, লোকটা এলো এই এত রাতে। ইনশিরা সকাল থেকে ফোন ধরেনি বলে 6 ঘন্টায় উড়ে এলো। ওর গায়ের সাথে ধাক্কা লেগে সিঁড়ির মধ্যভাগে রাখা বিশালাকা পেতলের ফুলদানিটা ঝপাং করে পড়ল, বেশ জোরালো আওয়াজ হলো ঘর কাঁপিয়ে। ইনশিরা না দাঁড়িয়ে ছুটে গিয়ে দরজা খুলতেই দেখল মানুষটা দাঁড়িয়ে আছে, উদ্ভ্রান্ত লাগছে মানুষটাকে। মুইনের মুখভঙ্গি শান্ত, ভাবলেশহীন হয়ে ইনশিরাকে পা মাথা দেখছে। অতি উত্তেজনায় ইনশিরা কাঁপছে, ঠকঠক করে, এখনই বলবে। এখনই বলে দেবে নাকি? এদিকে ফুলদানি ভাঙার শব্দে শামিনালো, ইহান, ইরফান বেরিয়ে আসে ঘর থেকে। শামিনের মুখ থমথমে। গত কদিন ধরে খুব রহস্যজনক কল আসছে, মন তার সারাদিন কুডাকে, বাড়িতে ডাকাত পড়েছে নাকি। ইহানের দিকে তাকিয়ে বলল, সাবধানে নাম। সেফটি ফার্স্ট। ইরফান গাছহারা ভঙ্গিতে হাতা গুটিয়ে নিতে নিতে এগিয়ে যায় সিঁড়ির দিকে, ডাকাত আসার সাহস করবে না। ছিচকে চোর টোর হবে। গেলেই বুঝবো। ইহান ঠিকই এলো তার রিভলভার নিয়ে, পেছনে থেকে ইরফানের কলার টেনে ধরে নিজের পেছনে নিয়ে দ্রুত পা চালিয়ে নামছে সে। ইহানের পেছনে সামিন, তার পেছনে চোখ ডলতে ডলতে নামছে আলো, তার পেছনে ইলহাম, ইসমাম, এক এক করে সবাই উঠেছে। আলো আর ঋতু নামতে নামতে দুটো ছুরিও হাতে নিল, কারণ সেফটি ফার্স্ট। ঠিক সিঁড়ির মধ্যবর্তী স্থানে এসে দাঁড়িয়ে পড়ল সকলে। শুরুতে ছিল ইহান, বিমূঢ় দৃষ্টিতে দেখছে ইনশিরা কতটা শক্ত করে মুইনকে জড়িয়ে ধরে রেখেছে। মুইনের মুখ থমথমে। তৎক্ষণাৎ থমথমে হয়ে গেল বাড়ির বড়দের মুখ, তবে উচ্চ শব্দে হেসে উঠল ইরফান, তার হাসি থামছেই না, চেঁচিয়ে বলে ওঠে, বড় বাবা, এত পুলিশের ইউনিফর্ম পরা ডাকাত! কি ভয়ঙ্কর! মুইনকে ছেড়ে লাফিয়ে দূরে সরে দাঁড়ায় ইনশিরা। বাড়ির বড়রা পড়েছে বিপদে, কি একটা বিব্রতকর ব্যাপার। এখন তারা মুখ বাঁচাতে দোতলায় উঠবে নাকি জামাইকে সাদরে আমন্ত্রণ জানাবে বুঝতে পারছে না। আলো, ঋতু দ্রুত নামে মেয়ে জামাইকে দেখে, আলো হাতে ছুরি নিয়েই এগিয়ে যায়, উত্তেজনায় সে হাত থেকে ফেলতে ভুলে গিয়েছে। জামাইকে বলল, আসতে অসুবিধা হয়নি তো? মুইন উত্তর দেবে কি, সে শাশুড়ির হাতের ছুরির দিকে তাকিয়ে আছে বিমূঢ় হয়ে, ওর দৃষ্টি অনুসরণ করে আলো লজ্জা পেয়ে তৎক্ষণাৎ হাত থেকে ছুরি ফেলে দিয়ে বলে, সরি বাবা। মুইন দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বাড়ির সকলকে, তার বউ যেমন তার ধৈর্য নিয়ে খেলে ঠিক তার শ্বশুর বাড়ির লোকেরাও। মুইন এগিয়ে গিয়ে সবার সাথে টুকটাক কথা বলল, ইরফানের সাথে কথা বলল, ইনশিরা দেখছে মানুষটাকে, খুব যে রেগেছে সেটা বলাই বাহুল্য। ঋতু তৎপর হয়, মুইনকে বলে, নিশ্চয়ই কিছু খাওনি। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমরা সবাই নিচে আছি। মুইন চাচি শাশুড়ির কথায় চুপচাপ মাথা নেড়ে ওপরে উঠতেই শামিন অবিশ্বাসের নজরে মেয়েকে দেখে বলল, করেছো কি তুমি? রেগে আছে কেন? আমি কি জানি? ইনশিরা গা ছাড়া ভঙ্গিতে জবাব দিয়ে হাসি চেপে রেখে দুলতে দুলতে দোতলায় উঠল। চঞ্চল পায়ে রুমের দরজায় পা রাখার সাথে সাথে মুইন ওর হাতের কবজি চেপে ধরে টেনে নিল ভেতরে। আস্তে এসপি। ইনশিরা ছটফটিয়ে ওঠে। কি আস্তে? তুমি আমাকে কি পেয়েছো বলো? আমি তো মানুষ নই। আমাকে তুমি এক্সাক্টলি কি ভেবে বসে আছো বলো? শোধ নিচ্ছ? ওর ধমকে উল্টো হাসি আসে ইনশিরার, খিলখিলিয়ে হাসছে। মুইন হচ্ছে বিরক্ত, ধমকে বলে, এখন হাসি না থামালে আমি এখনই বেরিয়ে যাব ঘর থেকে। এখনই? কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই আমার। রাস্তায় রাস্তায় ঘুরবো।
ইনশিরা হকচকাল, সে একটু বেশি বাড়াবাড়ি করেছে। রাগ ভাঙাতে মুইনের দুগালে আদুরে হাত রাখল। ওর হাত দুটো সরিয়ে দিল মুইন রেগে মেগে। ইনশিরা আবারও হাত রাখতে রাখতে বলল, আমি কিন্তু অনেক সুন্দর করে রাগ ভাঙাতে শিখে গিয়েছি। আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। সেদিন এত তেজ দেখালে, বললে আমি তোমায় সময় দিই না, আমি ইচ্ছে করে করি। আর এই ক্রুশিয়াল মোমেন্টে তুমি কি করেছো? তুমি ইচ্ছে করে করেছো, তাই না? ইনশিরাহ, বিয়ে শোধবোধ খেলা নয় এবং বিয়ে শোধ নেওয়ারও খেলা নয়, বোঝো তুমি? হাসে ইনশিরাহ। আরে বাবা, সত্যিই ব্যস্ত ছিলাম। আমার থেকেও ব্যস্ততা বড় হয়ে গেল। খুন হয়ে গেল। কি নিয়ে ব্যস্ত ছিলে তুমি? কি নিয়ে নয়, বলো কাকে নিয়ে? কাকে নিয়ে? ইনশিরার চোখের দৃষ্টি পাল্টে যায় মুহূর্তেই। সেখানে এসে ভিড় করে যত রাজ্যের লজ্জা। মুইন তাকিয়ে আছে অবাক চোখে। ইনশিরাহ ওর হাতটা ধরল ধীরে ধীরে তার আলতো হাতে, এবং ধীরে ধীরেই ওটা তার পেটে রাখল। কাঁপছে ইনশিরাহ, গলার স্বর পাল্টে গিয়েছে নিমিষেই। স্বামীর চোখের দিকে তাকিয়ে অস্ফুটে বলে, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম ফরাজি, আজ খুব জ্বালিয়েছে জানো। মুইন তাকিয়ে আছে, হতবিহ্বল হয়ে। ধীরে ধীরে তার বিস্মিত চোখ দুটো নিজের হাত রেখে, যে হাত ইনশিরার পেট ছুঁয়েছে। সেকেন্ডে মুইন ঢোক গেলে, অক্ষিপল্লব প্রশস্ত করে তাকিয়ে থাকে ইনশিরার পেটের দিকে। ইনশিরাহ বলে না কিছু, তাকিয়ে আছে, তার চোখে মুখে উপচে পড়ছে খুশি। চোখ দিয়েই এসপিকে আমন্ত্রণ জানাচ্ছে এই খুশি ভাগ করে নিতে। মুইন দীর্ঘক্ষণ কিছু বলে না, শুধু ধীরে ধীরে মেঝেতে হাঁটু গেড়ে বসে ইনশিরার পেটের সাথে গাল চেপে রাখে। ইসির কম্পিত হাত ওর চুলে বুলিয়ে দিতে দিতে বলে, এত ব্যস্ত রেখেছে আমায়, একটিবার তোমার কথা মনে করতে দেয়নি। তুমি আবার হিংসা করো না, কেমন? মুইন হাঁসফাঁস করে ওঠে, পরক্ষণেই থিতু হয় লম্বা শ্বাস ফেলে নরম গলায় বলে, আমি তো সেবার এমনি বলেছিলাম। তুমি সিরিয়াসলি নিয়ে নিলে। ইসি তোমার মতো ছিল তো? তুমি তৈরি ছিলে তো? ইসি, আমি ইমোশনাল হয়ে বলেছিলাম বাচ্চার কথা, তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে পেতে চাইনি। চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় পানি ঝরছে ইনশিরার। লোকটা এত মায়া কেন করে তাকে? কেন? ধীরে ধীরে ইনশিরাহ বসল মেঝেতে মুইনের মুখোমুখি। চোখের পানি মোছে না আর, স্বামীর দুগাল ধরেই কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, প্রস্তুত ছিলাম না এসপি। আমার এখন মনে হয় না মা হতে কোনো প্রস্তুতি লাগে। বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে বসে আছে নিচতলায়, ভেবেছে হয়তো ইনশিরাহ মুইন ঝগড়া করছে কিছু নিয়ে। এর মাঝে ইরফান উঠতে চাইলে ইহান থামিয়ে দেয়, খবরদার, তুই যাবি না। তোর মুখ ঠিক নেই, দেখা যাবে বুঝিয়ে কথা বলতে গিয়ে মুইনকে উল্টো খেপিয়ে দিয়েছিস। জামাই মানুষ, একটু ইগো থাকবে না? ইরফান শুনল না। সবার কথায় ঘাড়টা বাঁকা রাখার খুব শখ যে তার। লম্বা কদমে উঠল দোতলায়, দাঁড়ায় গিয়ে ইনশিরার ঘরের সামনে। দরজাটা হাট করে খোলা, খানিকটা এগিয়ে গিয়ে ভেতরকার দৃশ্যটা চক্ষু গোচর হতেই পা থামায় ইরফান। ইসি মুইনকে শক্ত করে ধরে রেখে কাঁদছে, আর মুইন তার বধূর গালে পরম আবেশে আদর মাখিয়ে দিচ্ছে। ইরফান তড়িৎ ঘুরে হন্তদন্ত হয়ে নামল নিচে, চোখে মুখে অস্বস্তি ভাব। নিজের বেয়াক্কেলেপ না দেখে সে নিজেই অবাক। ওর থমথমে মুখটা দেখে বড়রা কৌতূহলী দৃষ্টি ফেলতেই মুখ চোখ গম্ভীর করে ইরফান বলল, খুব ঝগড়া চলছে ওদের মাঝে। আমি তো ভয় পেয়ে চলে এসেছি। তোমরা আবার কেউ ঝগড়া থামাতে যেও না। নাও গো অ্যান্ড স্লিপ। যার বউ তাকে ভাত বেড়ে খাওয়াতে পারবে। ইরফানকে আগাগোড়া চেনে শান্তিনীরের প্রত্যেকটি লোক, বুঝে যায় ওর কথা আর বাচনভঙ্গি দেখে সবটা। মিটিমিটি হাসতে থাকে প্রত্যেকে। সকালের ঝুম বৃষ্টি দেখেই আলো খিচুড়ি বসিয়েছে। জামাই এসেছে, খিচুড়ির সাথে কালাভুনা করেছে মুইনের পছন্দ বলে। সকালবেলা নাস্তার টেবিলে সবাই একযোগে বসেছে। ইনশিরাহ বসেছে তার পাপার পাশে। সবার প্লেটে খিচুড়ি, কালাভুনা আর সালাদ থাকলেও ওর প্লেটে সেসবের সাথে রয়েছে দুটো সেদ্ধ ডিম, একটা বাটিতে কিছু বাদাম আর এক কাপ দুধ। ওগুলো দেখছে আর আশেপাশে তাকাচ্ছে। সবার মুখে তাকাতেই দেখে সবাই মিটিমিটি হাসছে। নাস্তার টেবিলে ইরফান ছিল না। মুইন আশেপাশে তাকিয়ে জানতে চাইল ওর কথা। ইলহাম মুখ বিকৃত করল, সুধরবে জীবনে। বাইক নিয়ে বেরিয়েছে। একটু সংকোচ বোধ নেই। আল্লাহ বানিয়েছে এক পিস। পরিবারের সবাই যখন উপস্থিত তখন ঋতু কথাটা তোলে এইবার।
ভাসুরের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, এ ধরনের ছেলেদের রিহ্যাব আর জেল হাজতে লজ্জা আসে না? এতদিনে আমি বুঝেছি ভাইয়া, আমার বড় ছেলের তো কোনো খবর নেই, ওর বিয়ের আশাও আমি ছেড়ে দিয়েছি। আমি ইরফানকে নিয়ে ভাবছি। আপনারা যান, বড় জামাইও এসেছে, ওকে নিয়ে পুরুষেরা সবাই যান প্রেরণার কাছে। প্রস্তাব দিন, নয়তো আমিই যাব। ওর কথাগুলো সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে। মুইন হঠাৎ বলে, কিন্তু মেজো আন্টি, প্রণমী রাজি হবে? কেন নয়? দেখলে না কি বেরোলো, ওদের বিয়ে রেজিস্টার হয়েছে। এবং ওর কোনো অধিকার নেই আমার ছেলেকে তালাক দেওয়ার যতক্ষণ না আমার ছেলে দেয়। ওকে আসতে হবে, এসে আমার ছেলের সাথে সংসার করে দেখবে, তারপর যদি মনে হয় তালাক চাই, তবে তালাক। এত খামখেয়ালিপনা আমি আর মানতে পারছি না আহসান পরিবারের। আমার অসহ্য লাগছে। ওই মেয়ে পাবে এত ভালো শ্বশুর বাড়ি। সরি, তোমরা কিছু মনে করো না, তবে ওই প্রেরণা আর প্রণমী দুজনের খুব ইগো। গতকাল যখন বাড়িতে এলো, যাওয়ার আগে আমি আড়ালে নিয়ে কথা তুললাম, পাত্তাই দিল না আমাকে। আলো হাসে, সেই ইগোয়ালিকেই তো আবার চাইছিস ছেলের জন্য। লম্বা শ্বাস ফেলে ঋতু, না চেয়ে উপায় আছে। আমার ছেলের লাগবে। পরিস্থিতি খুবই স্বাভাবিক। স্বামীন কোনো কথা বলছে না দেখে ঋতু বলে দেয়, চুপ করে থাকবেন না। এছাড়া সুন্দর আর কিছু হতেই পারে না এই পরিস্থিতিতে, সেটা আমার ছেলের জন্য আর ওই মেয়ের জন্য। এই কথাটা ওই মেয়ের দাম্ভিক বড় বোনের মাথায় ঢুকান। অনুরোধ আপনাকে ভাইয়া। স্বামীন ইয়াসার মির্জা তার মেজ ভাইয়ের বউয়ের অনুরোধ রাখলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ইলহাম মির্জা আর মুইনকে নিয়ে প্রথমে যাবেন প্রেরণার কাছে, কথা বলতে। যা হয়েছে সবকিছু ভুলে দুপক্ষ বসে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রীতমের নতুন অফিসেই তার নাম ডাক বেশ, সবচেয়ে গুণী এবং মেধাবী একজন প্রোগ্রামার হিসেবে। 18 তলা ভবনের এই বিশালাকা সফটওয়্যার কোম্পানির রিসিপশনে এসেই ইরফান খোঁজ পেয়ে যায় প্রীতমের। 13 তলায় 7 নাম্বার কেবিনে রিসেপশনিস্ট কল করেই প্রীতমকে বলল, স্যার, কেউ দেখা করতে এসেছে। ইরফান মির্জা নামের। অবাক হবার মতো ধীর কণ্ঠে প্রীতম বলল, পাঠিয়ে দিন। কেবিনে ঢুকতেই ইরফান দরজা চাপিয়ে দিল। প্রীতম প্রকট দৃষ্টিতে তাকিয়ে আছে দেখেই সে স্মিত হাসল। তোকে স্যার বলছে যে। বস। ইরফান বসতে গেলে প্রীতম উঠে দাঁড়ায়, হালকা গলায় বলল, বসিস না, চল স্মোকিং জোনে যাই। সিগারেট খেতে ইচ্ছে করছে। ইনুর মেজো দাদান আবার মাইন্ড করবে না তো? হেসে ফেলে ইরফান, দুপাশে মাথা নেড়ে বলে, চল। অফিস অ্যাসিস্ট্যান্টকে দুটো ড্রিঙ্কসের কথা বলে প্রীতম আর ইরফান স্মোকিং জোনে গিয়ে দাঁড়ায়। রেলিং ধরে বাইরের দিকে দৃষ্টি রাখে প্রীতম, তারপর ফিচেল হেসে পাশে নম্র হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলে, ডোন্ট অ্যাক্ট, তুই আমার অফিস দেখতে এসেছিস। এমন বিল্লু বিল্লু ভাবও তোর সাথে যায় না। ইরফান মির্জা। ছেড়ে কাশ। ইরফান একদৃষ্টে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর স্পষ্ট করেই বলে, আমার আর তোর বোনের বিয়েটা ভাঙার চেষ্টা করিস না। তোর বোনটাকে দে। প্রীতম জানতো ইরফান এটাই বলবে, সে দৃষ্টি বাইরের দিকে রেখে চুপ থাকে। এদিকে ইরফান বলতে থাকে, গতকাল সারা রাত ভেবেছি। ট্রাস্ট মি, এক ফোঁটাও ঘুমাইনি আমি। তোর বড় বোনের সাথে আমি পারবো না। এখনো খামখেয়ালি করবে, কিছু স্টুপিড কথা বলে, প্রস্তাব দিলেই বলবে, কি ভেবেছ? দয়া করবে আমার বোনকে বিয়ে করে। ওই দয়া চাই না আমাদের। ব্লা ব্লা ব্লা, আমার হেল্প দরকার তোর প্রীতম। আর চোখে তাকায় প্রীতম, বলে, শুধু প্রীতম। শালাটালা লাগাবি না আগে পিছে। লম্বা শ্বাস ফেলে ইরফান, দেখ আমি সিরিয়াস মুডে আছি। প্লিজ বোঝ আমাকে এবং হেল্প কর। আমি কেন তোকে হেল্প করব আমার বড় বোনের বিরুদ্ধে গিয়ে? গাছাড়া ভঙ্গিতে বলে প্রীতম। এতক্ষণে অধৈর্য হয়ে ওঠে ইরফান, ছটফটে ভাব নিয়ে বলে, কারণ আমি তোর বোনকে ভালো রাখব। তাই নাকি? এই কথা তো আমিও একদিন বলেছিলাম। বিশ্বাস তো করলি না, উল্টো মারলি। সব বুঝেই শোধ নিচ্ছিস। হু। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে, প্রীতম হাসছে। ওর হাসি ইরফানের গা জ্বালানো। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে প্রীতম বলে উঠল, বোন চাই আমার। হু। ইরফান জবাব দিল, ভালো রাখবি ওকে? কসম রাখব। ছটফটে ভাব নিয়ে বলে ওঠে ইরফান, ঠিক তখনই সবেগে একটা প্রকাণ্ড ঘুষি পড়ল ওর নাক বরাবর। মুহূর্ত যায়, হতবাক হয়ে ইরফান তাকিয়ে আছে নাক চেপে ধরে প্রীতমের দিকে। মুখ দিয়ে টুটা সাউন্ড করল না।
প্রীতম পকেট থেকে টিস্যু পেপার বের করে, এবার কণ্ঠে দরদ ঢেলে বলে, দেখি রক্ত বের হয়েছে। আরে হাত সরা। হতভম্ব ভাব কাটছে না ইরফানের। প্রীতম ওর হাত সরিয়ে নাক দেখল, ঠান্ডা গলায় বলল, তোকে এরকম একটা ঘুষি মারার আমার বহুকালের শখ। এখন মনটা শান্ত হলো, আর হ্যাঁ, দেব, তোকে আমার বোন দেব। ইরফান চুপচাপই তাকিয়ে আছে, প্রীতম হেসে ওঠে, হাসতে হাসতে পেট চেপে ধরে। ইরফান এবার দাঁতে দাঁত চেপে ওর কলার ধরে ঝাঁকুনি দিয়ে ওঠে, শালা, তুই আসলেই মিচকে শয়তান। কলার ছাড়, মাথায় রাখো, আমার বোন চাস কিন্তু তুই। ইরফান ছেড়ে দিল কলার। প্রীতম ধরালো সিগারেট, একটা ইরফানকেও দিল। এবার বেশ গম্ভীরতা নিয়ে বলল, চল সিরিয়াস আলাপে যাই। কথা হচ্ছে, তুই যেমন গতকাল সারারাত ঘুমাসনি, তেমনি আমিও ঘুমাইনি বোনের চিন্তায়। ভেবেছি সারারাত, সিদ্ধান্তও নিয়ে ফেলেছি। কিন্তু বিধিবাম প্রণমী রাজি নয় রে, ও বলেছে তালাক চাই। সিগারেট রেখে চোখ তুলে তাকায় ইরফান, বুকে অসহ্য এক তীরের ফলা এসে বিধল, তবুও খামখেয়ালি ভাব নিয়ে বলল, ও অবশ। ওকে যে আমি একটু বোঝাবো, সেজন্য তো একটু সময় চাই, সুযোগ চাই। ও আসুক আমার কাছে, আমার ঘরে, এসে বুঝুক, দেখুক আমায়। এটুকু সুযোগ করে দে না রে। প্রীতম কিছুক্ষণ ওকে দেখল, পর সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল, সমস্যাটা হচ্ছে আপু। আপুর ওপরে কথা আমি বলতে পারবো না, অন্তত প্রণমীর ব্যাপারে। প্রণমীকে মম ড্যাড শুধু জন্মই দিয়েছে, ওর ওপর এই পৃথিবীতে আপুর সবথেকে বেশি অধিকার। হতাশ চোখে তাকিয়ে আছে ইরফান, প্রীতম এগিয়ে যায়, একটা হাত ওর কাঁধে রেখে এবার নরম গলায় বলে, চিন্তা করিস না, উপায় একটা বের করবই। বিকেলে স্পোর্টস ক্লাবে আয়, তোর পুরো গ্যাং নিয়ে। আমার গ্যাংও থাকবে। একটা মিশনে নামার প্রস্তুতি নিয়ে আসিস। একই সাথে সামিন, ইলহাম, মুইন আর ইহানকে দেখে অবাক হলেও প্রেরণা বুঝতে দেয় না। সে স্মিত হেসে তাদের স্বাগত জানায় নিজের কেটারিং সার্ভিসের অফিসে। উঠে বিনয়ী হয়ে সালাম দিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সামিন ওকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে বলে, ব্যস্ত হো না, আমরা বসছি। তোমার সাথে আড্ডা দিতে এলাম। প্রেরণা বসল, তবে এবার অবাক হয় না সামিনের কথায়। বয়স ও অভিজ্ঞতা তাকে বুঝতে শিখিয়েছে সব, সে বুঝেছে সবকিছুই। নির্বিকার চিত্তে এক পলক ইহানকে দেখেই অপ্রস্তুত আর ছটফটে দৃষ্টি সরিয়ে মুইনকে দেখে বিনয়ী সুরে বলে, মিষ্টি কোথায়? কিপটেমি চলবে না। মিষ্টি বাড়িতে পৌঁছে দিয়েছি। গিয়ে আয়েশ করে খাবেন। প্রেরণা খিলখিলিয়ে হেসে ওঠে মুইনের কথার জবাবে। অ্যাসিস্ট্যান্ট এলো ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে, সাথে কিছু স্ন্যাক্স। প্রেরণা নিজেই উঠে কুটুম বাড়ির মানুষদের সার্ভ করে দিচ্ছিল। ইহান থমথমে মুখে নিচ্ছে শরবতের গ্লাসটা, এখানে তাকে টেনে এনেছে মুইন, যদিও সে জানে প্রেরণা কি সিদ্ধান্ত দেবে। ইয়াসার মির্জা মুরব্বি বলেই যে তার কথায় গদগদ হয়ে এক ধাক্কায় প্রেরণা রাজি হবে এমনটি ইহানের মনেই হয় না, তাই সে আসতে চায়নি। সব সময় ভদ্রমহিলার মুখে ঠাস ঠাস উচিত কথা শুনতে ইচ্ছে হয় না তার। ইলহাম যেন ছটফট করছে, তার ছটফটানি বাড়তে না দিয়ে সামিন গলা খাকারি দিয়ে শুরুতেই প্রেরণাকে বলে ওঠে, মা। জি। ইরফান ও প্রণমীকে নিয়ে কিছু বলবো? শুনছি আঙ্কেল, শুরু করুন। এবার কিছুটা নার্ভাস সামিন নিজেই, বাড়ির জামাইকে নিয়ে এসেছে সাথে করে, এর সামনে এই মেয়ের বয়সী মেয়েটার হাতে অপমানিত না হতে হয় আজ। তবুও সে কিছু ভুল বলবে না, তার বিশ্বাস। দেখো, আমি জানি তুমি আপত্তি করবে। তবুও তুমি মাথা ঠান্ডা করে ভেবে দেখো, প্রণমী এবং ইরফানের উচিত কিছুদিন একসাথে থেকে নিজেদের সময় বা সুযোগ দেয়া। অনুভূতি বদলায়, এটা তো মানো তাই না? জি মানি। অনুভূতি বদলায়। কিন্তু আমি বা আমার বোন তো অনুভূতি বদলানোর সুযোগটাই দিতে চাইব না ইরফানকে। তুমি কি তোমার বোনকে বিয়ে দিতে চাও না? চাও না ওর সংসার হোক? হাস্যকর প্রশ্ন আঙ্কেল। অবশ্যই চাই। তবে ইরফান কেন নয়? চার জোড়া চোখ উৎসুক হয়ে তাকিয়ে আছে প্রেরণার থেকে উত্তর জানতে। প্রেরণার অস্বস্তি হয়, নিমিষেই তা কাটিয়ে নিয়ে বলে, আমার একার নয়, এটা স্বয়ং প্রণমীর ইচ্ছে। আপনারা ওর সাথে কথা বলে দেখতে পারেন। তর্কাতর্কিতে না গিয়ে প্রেরণা বলে দিল সাফ সাফ। শামিন হতাশ চোখে তাকিয়ে রইল। ইহান তো নীরব দর্শক হয়েই দেখছে সব, সে জানে এই মহিলা টলার নয়। তবে মুইন এবার মুখ খুলল, দেখুন, আপনি ভাববেন না আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি।
আমি যা বলছি সব নিরপেক্ষ কথা। প্রথমত বিয়েটা মানেন না, হ্যাঁ আমরা বলবো না অমন বিয়ে মানতে, ভুলে যান সব। আজ শুধু দেখুন, বোনের জন্য প্রস্তাব এসেছে, একটা ভীষণ ভদ্র পরিবার থেকে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পরিবারের সবাই সর্বোচ্চ চেষ্টা করবে প্রণমীকে ভালো রাখতে, যেটা দরকার ওর। প্রণমীর এখন চারপাশে কিছু জীবন্ত শিল্ড প্রয়োজন, এটা ফেক্ট, ইউ কান্ট ডিনাই। প্রেরণা হাসে। প্রেরণা অবশ্যই ডিনাই করছি না, তবে আমিও একটা ফ্যাক্ট মনে করিয়ে দিই মুইন ভাইয়া, প্রণমী চার দেয়ালের কামরায় তার স্বামীর সাথে জীবন পার করবে, শ্বশুর বাড়ির লোকদের সাথে নয়। এবং আমার এখনো মনে হয় না ইরফান প্রণমীর জন্য সেরকম কেউ যাকে প্রণমীর দরকার। ইরফানকে কেমন মনে হয় এখন আপনার? দুরন্ত, ছটফটে স্বভাবের। অথচ আমার বোন শান্ত, অবুঝ। দুজন খাপ খাওয়াতে পারবে না। তাই আমি জোর করব না প্রণমীকে এই সম্পর্ক নিয়ে ভাবতে। ওর মতো নেই, আমারও নেই। ইরফান ভালো ছেলে, ওর জন্য উপযুক্ত মেয়ে পেয়ে যাবেন এক চুটকিতে। প্রণমীর প্রয়োজন ধৈর্যশীল কাউকে, প্রণমীকে আগলাতে যে ধৈর্যহারা হবে না। আমি তো হলফ করে বলতে পারি, যতটুকু চিনেছি ইরফানকে, ও আমার এই আজকের রিজেকশনও নিতে পারবে না, চলে যাবে তুলে আনতে প্রণমীকে। ভীষণ অধৈর্য, ডমিনেটিং, জেদি ছেলেটা। এবং এসব বজায় থাকবে। শত ওর মন ভালো থাকুক, আমার বোনটা পদে পদে কষ্ট পাবে হঠাৎ হঠাৎ। কথাগুলো দৃঢ়তা নিয়ে বলে প্রেরণা, এবং ওখানে চারজন পুরুষের একজনেরও সাধ্যি নেই তর্কে যাওয়ার। তারা কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। তবে মুইন বলল, অনুভূতি বদলানোর সাথে সাথে মানুষের স্বভাবও বদলায়, তার জন্য একটা কারণ লাগে শক্ত। আমি বিশ্বাস করি প্রণমী সেরকম একটি কারণ হতে পারে। যাই হোক, আমি শুরুতেই বলেছি আমি নিরপেক্ষ, মনের ওপর চাপ দেবেন না। যাই করবেন 100 বার ভেবে করবেন যে এতে প্রণমীর ভালো হবে কিনা, নিজের জেদ থেকে নয়, দ্যাটস অল। শামীম লম্বা শ্বাস ফেলে, শেষবারের মতো বলে, আমি তোমার সিদ্ধান্ত নিতে পারলাম না মা, রাতে কল করব তোমাকে। তুমি সারাদিন ভাবো, ভালো করে ভাবো। ভেবে তোমার মন যা সায় দেবে সেটাই জানিও, আক্ষেপ থাকবে না আমার। আসছি। আলো দুপুর নাগাদ কল করলো শামীমকে, ব্যগ্র কণ্ঠে বলল, কি ব্যাপার? সেই সকালে বেরুলেন। এখন অবধি একটাও খবর নেই। প্রেরণা জানিয়েছে কিছু? শ্বাস ফেলে শামীম প্রথমে না বলে, আমি রাত অবধি ভাবতে দিয়েছি। রাতে জানাবে। তোমরা খেয়ে নাও। আমরা কেউ বাড়িতে ফিরবো না দুপুরে। ওমা কেন? মুইনকে অফিসটা ঘুরিয়ে দেখাই, ও তো কিছুই দেখলো না এখনো। আমরা বাইরে খেয়ে নেব, সন্ধ্যা নাগাদ ফিরব। কল কাটতেই ঋতু আলোকে পাকড়াও করে জানতে চাইল, কি বলেছে? না করে দিয়েছে। তোর ভাইয়া তবুও অনুরোধ করেছে রাত অবধি ভাবতে। ঋতুর মুখটা কালো হয়ে গেল নিমিষেই, গোজগোজ করে উঠল, জানতাম আমি। দাঁড়াও দেখছি। তাড়াহুড়ো লাগিয়ে ঋতু শাড়ি পাল্টায় তক্ষুনি। আলো অবাক হয়ে জানতে চাইল, কোথায় যাবি? ইনুর শ্বশুর বাড়ি। তোর মাথা খারাপ? যা কথা বলার তোর ভাইয়া বলুক, সবাই মিলে বিরক্ত করব ওদের। আলোর আপত্তি তো ঋতু মানলই না, নিজের আলমারি থেকে সব থেকে দামি গলার সেটটা নিয়ে নেয় সাথে, এবং আলোকেও ছাড়ল না, টানতে টানতে নিয়ে গেল সাথে করে। পুরো রাস্তায় আলো বুঝিয়েছে, দেখ কথা শোনাবি না ওদের। না না। কথা কেন শোনাবো আত্মীয়দের? দরজা খুলল প্রেরণা, অফিস থেকে ফিরেছে সে। ঋতু আর আলোকে দেখে অবাক হলো না, ঠান্ডা গলায় বলল, আসুন। ওদেরকে বসতে দিয়ে নিজে শরবত বানাতে চলে যায়। ইনু এসে শুকনো মুখে দাঁড়ায় বসার ঘরে। মেজো মামিকে ঠিক লাগছে না তার কাছে, আচরণ অতিরিক্ত চঞ্চল। কে জানে আজ কি সিন ক্রিয়েট হবে এখানে। ঋতু সিন ক্রিয়েট করল না, বরং নম্র হয়ে ডাকল, প্রণমী। এলোমেলো বিছানায় শুয়ে ভাবুক হয়েছিল প্রণমী, মাথার মধ্যে কিলবিল করছে দুশ্চিন্তা। এক্সিডেন্টাল শাশুড়ির গলার আওয়াজ পেয়ে ধরফরিয়ে উঠে বসে। ওড়না সামলে ধীর পায়ে এগিয়ে যায় বসার ঘরের দিকে। প্রেরণা শরবত নিয়ে এসে আলো আর ঋতুর হাতে দিয়ে প্রণমীকে নিয়ে মুখোমুখি বসল ওদের। সে জানে এখন কি কথা হবে, জবাবগুলো দিতে প্রস্তুত সে। শরবত ঋতু খায় না, কোনো রকম ভনিতা না করে দুবনকেই বলে ওঠে, বউ নিতে এলাম। হোকচোকা আলো, এই তবে ঋতুর পেটে ছিল। ছেলের জন্য মাথাটা খারাপ হলো নাকি? এখন এখানে ধুন্ধুমার লেগে না গেলেই হয়।
প্রেরণার মুখভঙ্গি শান্ত বেশ। ঋতুর কথার জবাবে বলল, কে বউ? প্রণমী। আমার ছোট ছেলের বউ। হাসে প্রেরণা, হাসতে হাসতে বলে, আন্টি অবুঝপনা করার চেষ্টা একটা লিমিট আছে। ওটা আদৌ বিয়ে? ওটা বিয়েই। বিয়েই। কবুল বলেছে না? কবুল বলেছে তো সজ্ঞানে। আমার ছেলে জোর করেছে মানলাম, তো তোমার বোন সারা জীবন সংসার করতে হবে এটা ভেবেই তো কবুল বলেছে। তাহলে বিয়ে কি করে নয় ওটা? কবুল বলার পর আমার ছেলে ওকে ছেড়ে দেবে এটা ভেবে নিশ্চয়ই কবুল বলেনি, তাই না? রাগ চাপল প্রেরণার মাথায়। আলো পড়েছে বিপদে। ঋতু এসব কি বলল আবোল তাবোল? এখন এখান থেকে অপমানিত হয়ে বেরুতে না হয়। প্রেরণা অপমান করল না, শুধু ধীরে ধীরে বলল, আমার বোন কবুল বলেছিল, কারণ ও ভেবেছিল ওর সাথে খারাপ কিছু হবে, হয়তো ওর ইজ্জত চলে যাবে। ঘর সংসারের কথা ভেবে নয়। আপনি সম্ভবত বুঝতে পারেন না আন্টি, অথবা চান না বুঝতে, তাই আবারও বলা, ও আপনার ছেলেকে রেপিস্ট ভেবেছে। এবং মুসলিম মানসিকতার হওয়ায় ওর এলোমেলো মস্তিষ্ক তখন ভেবে নিয়েছে এমনি রেপ হবার থেকে বৈধতা দেওয়া ভালো। বুঝলেন? থতমত খায় ঋতু। সে তো জানে সব, তবুও মায়ের মন যে মানে না। এবার সে ভীষণ আকুলতা নিয়ে বলে, আচ্ছা বিয়ে নয় ওটা, তাহলে এখন হোক না প্রেরণা। একটু মন নরম করলেই কি হয়? প্রণমীর মুখটা ফ্যাকাশে হচ্ছে ক্রমশ, চোখের পাতা কাঁপছে, হাত মুঠি করে গুটিয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রেরণা সাফ সাফ গলায় বলে, এখনো হবে না বিয়ে। ইরফানের প্রতি চির কৃতজ্ঞ আমি, ওকে নিজের ভাইয়ের মতো ভেবে নিয়েছি। তবে পাত্রকে আমার আর আমার বোনের পছন্দ নয়। ক্লিয়ার? আলো উঠে যেতে চাইল, এখানে থাকলে লজ্জায় সে শেষ হয়ে যাবে। তবে ঋতু ওর হাতটা ধরল টেনে। ছেলের জীবনের প্রশ্ন, মা হিসেবে চাইল না হাল ছাড়তে। নারী মন নরম হতে কতক্ষণ? সে তাড়াহুড়ো ভঙ্গিতে ভ্যানিটি ব্যাগ থেকে গলার হারটা বের করতেই প্রেরণার চক্ষু চড়ক গাছ। ঋতু এগিয়ে যায় প্রণমীর দিকে, জেদ করে বলে, যাই বলো তাই বলো, ও বৌমা আমার। এত সহজে আমি হটব কেন? এইটা আমার বৌমার, তোমার সাধ্য থাকলে আমাকে আটকে দেখাও দেখি। আলো টেনে ধরল ঋতুকে, করছিস কি তুই? ঋতু শোনে না, হারটা প্রণমীর গলায় রাখতে যাবে অমনি প্রেরণা সরিয়ে নেয় বোনকে। আন্টি প্লিজ। আমরা রাখবো না এটা। আপনি অযথা কষ্ট পাবেন। ঋতু জেদ বজায় রাখে নিজের, আর প্রেরণাও। প্রণমীকে নিয়ে টানাহেচড়া লেগে গেল মুহূর্তেই। তার শাশুড়ি তাকে হার পরাবে, তার বোন তাকে সরিয়ে নিচ্ছে। একবার প্রেরণা টানছে, একবার ঋতু টানছে মেয়েটাকে। আর আলো বারবার টেনে আনছে ঋতুকে। ঋতুর গলা কাঁপছে উত্তেজনায়, এবার সে কেঁদেই ওঠে, প্রণমীকে বলে, আমার ছেলে ভালো রাখবে তোমাকে প্রণমী, ওর মনটা খুব ভালো। যা হয়েছে ভুলে গিয়ে চলো মা, তোমার আপুর কথা শুনো না। প্রেরণা হার সহ ঋতুর হাতটা সরিয়ে দেয়। ঋতু আরো জেদি হয়, জোর করেই প্রণমীর গলায় 4 ভরির হারটা পরিয়ে দম নেয়। প্রণমীকে আগলে নিয়ে কপালে চুমু খায়, আমার ছেলে ভালোবাসে তোমাকে। প্রেরণা আর সহ্য করতে না পেরে দ্রুত হারটা খুলে দেয়, জানে ওটা একটু বেয়াদবি হলো, তবুও সে করল। ইনা দূরে দাঁড়িয়ে ছলছল চোখে এই কাণ্ড দেখছে। সে আর ঢোকে না এদের মাঝে। বিগত দিনে বহু ঝামেলায় সে জড়িয়েছে, আর চায় না সে কোনো পক্ষের সাফাই গাইতে। এত ধস্তাধস্তিতে এবার প্রণমী দিল কেঁদে। বোনকে কাঁদতে দেখে প্রেরণা শক্ত গলায় ঋতুকে বলল, আন্টি আপনার থামা উচিত। দেখছেন আমার বোন কাঁদছে। ঋতু থমকায়, লজ্জায় মাথা কাটা যায় আলোর। ছোট যাকে ধমকে ওঠে, হয়েছে তোর। চল বাড়িতে। ঋতু ছটফটিয়ে ওঠে, প্রণমীকে বলে, বকামি করো না প্রণমী, কেউ সুযোগ চাইছে, দাও। একবার তালাক হলে সব শেষ। যেটা সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, সেটাকে আফসোসের বিষয় কেন করতে চাইছো? তোমার বড় বোন বুঝতে পারছে না, আল্লাহ জানে তার সমস্যা কোথায়। মেজাজ খারাপ হয়েছে আলোর। ঋতুর হাত ধরে টানতে টানতে বের করল প্রেরণার অ্যাপার্টমেন্ট থেকে, সাথে নিল বংশীয় হারটা। বহু আগের স্বর্ণালঙ্কার। প্রেরণা নির্বাক দাঁড়িয়ে দেখেছে তাদের প্রস্থান, অতঃপর ঘুরে প্রণমীর দিকে তাকাতেই একটা ধাক্কার মতো খেল। দুচোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে প্রণমীর। এগিয়ে যায় প্রেরণা, উৎকণ্ঠা নিয়ে বলে, তুই কাঁদছিস কেন? জবাব না দিয়ে প্রণমী ঘরে ঢুকে উপুর হয়ে শুয়ে থাকে চুপচাপ। প্রেরণা চেঁচাতে থাকে, বলবি তো সমস্যা কি?
প্রণমীর সমস্যা কি সে জানে না, তবে সমস্যা কিছু হচ্ছে সেটা সে অনুভব করছে, ছটফট করছে ভেতরটা। আপুর কথার জবাব দিতে ইচ্ছে হয় না ওর। কিছুক্ষণ আগে ঋতু আন্টির সাথে করা ব্যবহারে আপুর ওপর ওর মেজাজ খারাপ হলো কেন? আপুকে কেন অসহ্য লাগছে প্রণমীর অবচেতন মনে। ভাবতে ভাবতে নিজেকে ধিক্কার দেয় সে। বিছানার চাদর খামচে ধরে ফুপিয়ে ওঠে। প্রেরণা দরজায় এসে দাঁড়িয়ে থমথমে মুখে, অবাক হয়ে দেখতেই থাকে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকা প্রণমীকে। স্পোর্টস ক্লাবটা এই বিকেলে আজ বহুদিন পরে গমগম করছে। দুপক্ষের সবল যুবকের দল বসেছে মুখোমুখি, তবে আজ দুপক্ষ ক্ষান্ত হলো। কেউ কাউকে আক্রমণাত্মক দৃষ্টিতে দেখছে না, বরং চেয়ার টেনে একে অপরকে বসতে সহযোগিতা করেছে। ইরফানের মস্তিষ্ক ফাঁকা, বুঝতে পারছে না প্রীতমের মতলব। ওকে বোঝাতে জামি এগিয়ে এলো, তার হাতে একটা পেন আর পেপার। সবার মাঝে একটা টেনিস বল, সেটির ওপরে খুবই সিরিয়াস মুডে জামি পেপারটা রাখে। তারপর বড় করে এ আর বি লিখে গম্ভীর হয়ে বলে ওঠে, আমাদের হাতে দুটো প্ল্যান আছে। কি প্ল্যান? বিস্মিত দৃষ্টি মেলে অস্ফুটে জানতে চায় ইরফান। জামি হাসে সামান্য, বড় গলা করে বলে, প্ল্যান নাম্বার এ প্রেরণা আপুকে পটাতে হবে। আর প্ল্যান নাম্বার বি, আবার প্রণমীকে তুলে আনতে হবে। ব্যগ্র গলায় নিক্সন বলে ওঠে কথাটা। প্রীতম নিজের বোন সম্পর্কে এসব শুনে চোখ গরম করে তাকায় নিক্সনের দিকে, সাথে সাথে ইরফানের হাতের একটা জোরালো গাঁটটাও পড়ে নিক্সনের মাথায়। দাঁতে দাঁত চেপে ইরফান বলল, চুপ থাক। জামি গলা খাকারি দিয়ে ওঠে পরিবেশ শান্ত করতে, আবারও সিরিয়াস ভঙ্গিতে বলে, প্ল্যান নাম্বার বি ও হলো প্রেরণা আপুকে পটাতে হবে। ইরফান হতাশ, নিমিষেই আবার চোখমুখ শক্ত হয় ওর। দাঁতে দাঁত চেপে বলে, প্রেরণা আপুকে পটাতে হবে এটা তো আমিও জানি, বলদের দল। এখন ঘটে কিছু, বুদ্ধি থাকলে আলোচনা কর, নয়তো আমি উঠলাম। তারপর প্রীতমের দিকে দৃষ্টি দিল ইরফান, এই তোর মিশনের পরিকল্পনা? আরে শোন না, অধৈর্য হচ্ছিস কেন? আমাদের হাতে বেশি সময় নেই। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যেই আপু ডিভোর্সের জন্য আপিল করবে, তার মাঝে কিছু একটা করতে হবে। তুই ওদের পরিকল্পনা অনুযায়ী চল, আর বাড়িতে তো আমি আছি প্রণমীকে আপুর আড়ালে আবডালে বোঝাতে। প্রীতমের কথায় এবার বেশ শান্ত হলো ইরফান, কৌতূহলী দৃষ্টি মেলে জামির দিকে তাকিয়ে বলল, বল শুনি। দুই গ্যাংয়ের 12 মাথা একসাথে হলো। নিচু গলায় ধীরে ধীরে জামি বলতে লাগলো তার পরিকল্পনা। বলা শেষ করে যখন দম নিল সেই, ইরফানের মেজাজ হলো গরম, হাউ ক্রিঞ্জ। শালা তোদের এখানে আসাটাই আমার ভুল হয়েছে। এসব নাটক ফাটক আমার দ্বারা হবে না। আমি এমনই, এত ভং ধরতে পারবো না। জামি বিরক্ত হলো, এই কারণে তোকে আমাদের পছন্দ নয়? আরে বাবা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যদি প্রণমীকে চাস, তো আমাদের সাথ দে। নয়তো নিজেরটা নিজে বুঝে নে। আমরাও দেখি তুই প্রেরণা আপুকে কি করে পটাস। বাট লিসেন, অধৈর্য হয়ে যে তুই আবারও প্রণমীকে তুলে আনবি এটা আমরা জানি, এই কাজ ভুলেও করো না চাঁদু। সব হারাবে তবে। জামির কথায় হাঁসফাঁস করে উঠল ইরফান, এবার তার চোখের দৃষ্টি হলো অসহায়। তাকালো প্রীতমের দিকে, যে তাকিয়ে ছিল ওরই দিকে, চোখের পলক ফেলে ওকে ইশারায় বোঝায়, ধৈর্য রাখো। এতে কাজ হতেও পারে। শান্তিনীরের পরিস্থিতি গুমোট হয়ে আছে সন্ধ্যাতে। ঋতু প্রেরণার অ্যাপার্টমেন্টে গিয়ে সিন ক্রিয়েট করেছে শুনতে পেয়ে ইলহাম আর সামিন দুজনেই রেগেছে ভীষণ। সামিন ওভাবে না ধমকালেও ইলহাম ধমকায়, তোমরা মহিলারা এত অধৈর্য কেন? কি দরকার ছিল এসব আমাদের না জানিয়ে করার? প্রেরণা তো ভাবার সময় নিয়েছে, একটা হঠকারিতা করে দিলে মেজাজ খারাপ করে তার। ঋতুর চোখমুখ শক্ত হয়ে আছে, ওই মেয়েটা তার নামে নালিশ করেছে, তার স্বামী ভাসুরের কাছে ফোন করে। ঋতু তো বাজে ব্যবহার করেনি কোনো, তবুও প্রেরণার ওপর রাগটা ঋতুর চক্রবৃদ্ধি হারে বাড়ছে তার। ঘরে এসে আলো খোঁচায় ওকে, হলো তোর বকা খেয়ে ভালো লাগছে? ঋতু বলে না কিছু, চাপা ক্ষোভ জমছে বুকে। বড় বড় শ্বাস ফেলে সেসব সরাতে ব্যস্ত সে। নিচে তখন কলিং বেলের আওয়াজ হয়। এই সন্ধ্যা বেলাকে এলো ভেবে আলো দ্রুত পা চালিয়ে নিচে নামলো, ওর সাথে সামিনও। দরজা খুলেই দেখল ইসমাম দাঁড়িয়ে আছে, মুখ হাসি হাসি করে, তার পাশে ব্যারিস্টার উজ্জ্বল মাহমুদ। সামিনকে দেখেই ইসমাম উত্তেজিত গলায় বলল, কাকে এনেছি দেখো।
সদর রোড লাইব্রেরির সামনে দেখা, একেবারে ধরে এনেছি। উজ্জ্বল খানিকটা অপ্রস্তুত, তার হাতে একগুচ্ছ কদম, এই বর্ষার প্রথম কদম, বাজারে দেখে লোভ সামলাতে পারেনি, গাড়ি থামিয়ে সবগুলো নিয়েছে, নিজের ঘরটা সাজাবে বলে কিনেছিল, প্রায় 20টা কদম, হাতে ধরে দাঁড়িয়ে আছে এখন, মুখ হাসি হাসি করে সালাম দেয় স্বামীনকে। আলো বর্ষার প্রথম কদম দেখে ভীষণ খুশি হয়, প্রায় চেঁচিয়ে বলে, পেলে কোথায় বাবা, এটা তো বিলুপ্ত প্রায়। হাসল উজ্জ্বল, নির্মল সরল গলায় বলল, সৌভাগ্যক্রমে পেলাম। এটা আপনারাই রাখুন আন্টি, আমি খুশি হব। আমার তরফ থেকে উপহার আপনাদের জন্য। আলো ঘুরে দাঁড়ায়, হাসতে হাসতে বলে, এসবে আমরা ভাগ পাবো না, একজনকে ডাকছি দাঁড়াও, এলেই দেখবে সবগুলো লুফে নিয়ে যাবে। অতঃপর উৎফুল্ল হয়ে হাত ছেড়ে সেহাকে ডাকলো আলো, সেহু নিচে আয়, আরে এক্ষুনি আয়। দেখ কি চমৎকার হলো। তোর প্রিয় কদম, একেবারে প্রথম ফোঁটা। নিজে হেঁটে এসেছে বাড়িতে। কত খুঁজলি সারাদিন, পেলি না। এখন এসে নিয়ে যা। আরে কি চমৎকার হলো। কি কাকতালীয়। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগে, নামাজ আদায় করে প্রেরণা শাড়ি পাল্টে যখন ব্যাগ কাঁধে নিল, প্রীতম চোরের মতো মুখ করে এসে ওর দরজায় দাঁড়ায়। আপু। প্রেরণার তাড়াহুড়ো ছিল, ব্যস্ততা নিয়ে বলল, গ্রোসারি আইটেম কিনতে যাচ্ছি খান বাজার সুপার শপে। রাত হবে ফিরতে। শুদ্ধর হোমওয়ার্কটা দেখিস। চুপচাপ ভদ্র ছেলের মতো ঘাড় কাত করে প্রীতম। প্রেরণা বলে, প্রণমীর মনটা ভালো নেই, আজ ঋতু আন্টি এসে কাহিনী করে গিয়েছে, ওকেও দেখিস একটু। এবারও প্রীতম ঘাড় কাত করে জবাব দেয়। প্রেরণা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতেই দ্রুত আঙুল চালিয়ে স্পোর্টস ক্লাব গ্রুপটাতে একটি ছোট বার্তা লিখে দেয়, আপু বেরিয়েছে, খান বাজার সুপার শপ। তোরা রেডি? পরপর কয়েকবার টুংটুং শব্দে কয়েকটি জবাব আসে, ইয়েস। ইনশিরার ঘরটা সুন্দর করে গোছাচ্ছিল সেহা। মুইন জিজের সাথে আপু ছোট মামির চেম্বারে গিয়েছে। ঘরটা এলোমেলো, আপু অসুস্থ তাই বনের ঘর গুছিয়ে দিচ্ছে এ বাড়ির সবথেকে লক্ষ্মী মেয়ে সেহা। আচানক বড় মামির ডাকে চোখ কপালে উঠল ওর। কদম ফুল। কদম ফুল কোথায়? হাত থেকে ঝুল ঝাড়ু ফেলে সত্বর হেঁটে সিঁড়ি বেয়ে নামছে সেই, কোমরে পেঁচানো ওড়নাটা। বসার ঘরে কারো সাথে কথা বলছে বড় মামা, ছোট মামা আর বড় মামি। কোমর থেকে ওড়না তুলে গলায় জড়িয়ে ধীর পায়ে নামছে এবার। মিহি কণ্ঠে বলছে, কে এনেছে বড় মামি? বড় দাদা এনেছে। স্বল্প পরিচিত মিহি স্বরটা কর্ণগোচর হতেই ঈষৎ ঘাড় বাঁকায় উজ্জ্বল। সেহা সিঁড়ির শেষ ধাপে পা রেখেই দাঁড়িয়ে পড়ে চোখ বড় বড় করে। উজ্জ্বল নিস্পন্দ নয়নে তাকিয়ে আছে কালো মোটা ফ্রেমের চশমার আড়ালে ভাসা ভাসা দুটি চোখে, তার মুখভঙ্গি শান্ত, স্বাভাবিক। তবে অস্বস্তিতে গাঢ় হলো সেহার শরীর, চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে ঠায়। নে ফুলগুলো। সব তোর। আলো বলেই উজ্জ্বলকে দেখল এক পলক, উজ্জ্বল তখনও দেখছে মেয়েটাকে, মুখ হাসি হাসি তার। আলো সেহার স্থির ভঙ্গি দেখে বলল, কি হলো? ও আচ্ছা শোন, এ উজ্জ্বল মাহমুদ। তড়িৎ চোখ তুলে তাকায় সেহা। অবাক বিস্মিত নেত্রযুগল বড় বড় হয়ে যায়, মনোযোগী দৃষ্টি এবার উজ্জ্বলের মুখের দিকে। এই লোক তবে রাগী মির্জার প্রসিকিউটর? উজ্জ্বল তখনও মুখ হাসি হাসি করে তাকিয়ে আছে, কিংবা ওর ব্যক্তিত্বই অমন। সেহা সেদিনও দেখল, কথা বলেই খুব সুন্দর করে নীরব হাসে, তখন পুরোপুরি সজীব এবং সরল লাগে লোকটাকে। সেহার দৃষ্টি নামে উজ্জ্বলের হাতে, চোখ তার চিকচিক করছে উত্তেজনায়। তবে এই লোকের কাছ থেকে কেন ফুল নেবে? বড় মামি পাগল। ফুলটা আলো নিল, ভারী গুচ্ছটা সেহার হাতে ধরিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? উইয়ার্ড লাগছে। হাস। হাসার চেষ্টা করল সেহা। সামিন উজ্জ্বলকে সোফায় বসতে বলে প্রফুল্ল চিত্তে বলে, ও আমার বোনের মেয়ে। তোমার দাদু চেনে ওকে। উজ্জ্বল বসে চোখ নামিয়ে নিল। আলো চলে যায় কিচেনে, হেল্পিং হ্যান্ডকে চা বানাতে বলে ফ্রিজ খুলে দেখে কি স্ন্যাক্স দেয়া যায় এই সান্ধ্য অতিথিকে। সেহার নাকে কদমের সুঘ্রাণ পৌঁছাতেই এক নিমিষেই ওর গোটা মন ও শরীরে খেলে গেল এক স্নিগ্ধ সজীবতা। আজ বহু বহু বছর পরে এই ফুল পেল সে, তাও এতগুলো। খুশি মনে এবার সে তাকায় সামনে, একটা নীল শার্ট পরনের লোকটার, হাতা ফোল্ড করে রেখেছে। এখন একে দেখলে কেউই বলবে না এ উকিল। আচ্ছা এর বয়স কত? এত ছোট বয়সে কেউ উকিল হয়?
সামিন আর ইসমাম আড্ডা দিতে ব্যস্ত লোকটার সাথে। তোমাকে এত বললাম তোমার দাদুকে নিয়ে এসো, এলে না। আপনারা চলুন না। দাদুর কাছে বলেছি, সে তো বলেছে ইনভাইট করতে। আমরা আমরা চলে গেলে বিপদে পড়বে। বিপদে কেন? আমরা রাবণের গোষ্ঠী। সদস্য সংখ্যা কত জানো? বলেই হো হো করে হেসে ওঠে সামিন। উজ্জ্বল হাসে নিশ্চুপ। এরপর সামিন পরিবারের সদস্যদের সবার পরিচয় দিতে থাকে উজ্জ্বলকে। আমরা মোট 3 ভাইয়ের সংসার এ বাড়িতে। আমি বড়, আমার একটি মেয়ে, ইনশিরা আমাদের কোম্পানিতে চাকরি করে, জামাইয়ের সাথে বেরিয়েছে, এলে পরিচয় করিয়ে দেব। ইহান ইরফান আমার মেজ ভাইয়ের 2 ছেলে, ইহান পলিটিক্স করে আর ইরফানও আমাদের কোম্পানিতে চাকরি করে। আমার ছোট ভাইয়ের একটি মেয়ে, ইনা ফিজিক্স নিয়ে পড়ছে আর ওই যে আমার ভাগ্নি, ও ডাক্তারি পড়ছে। খুব ব্রিলিয়ান্ট সব ভাইবোনেরা, তবে ভারী দুষ্টু, শান্ত কেবল ইহান আর এই সেহা, বাকিগুলো খুব বাজি। নমুনা তো শুনেছই। উজ্জ্বল আরও একবার চোখ তুলে সেহাকে দেখল। সেহা চোখ নামিয়ে নিল, পর পর চোখ তুলে আলোর দিকে তাকিয়ে বলল, মামি আমার সাহায্য লাগবে। না তুই যা। সেহা চুপচাপ কদম গুচ্ছ নিয়ে ওপরে চলে গেল। আলো বসল উজ্জ্বলের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে, তোমার বিয়ে হয়েছে। উজ্জ্বল মাথা নাড়ে। আলো বলতে থাকে, তোমার দাদুকে দেখার আমার খুব শখ, দেখতে যাব যাব করেও যাওয়া হয় না। লোকটার প্রতি চিরকৃতজ্ঞ আমি। তোমার আঙ্কেল যখন হাজতে ছিল, আমার স্পষ্ট মনে আছে, আমি না খেয়ে তোমার দাদুর পেছনে পড়ে থাকতাম। তিনি একদিন আমাকে ধমকে বললেন, মা, কিছু খেয়ে নে আগে, শরীর ঠিক না থাকলে স্বামীর জন্য দুশ্চিন্তা করবি কিভাবে। এরপর তিনি তার টিফিন বক্স থেকে আলুর দম, চিকন চালের ভাত, কই মাছ, মটরশুঁটি দিয়ে ঝোল বেড়ে আমাকে খেতে দিলেন চেম্বারে। ওই খাবারটা আমি খুব তৃপ্তি নিয়ে খাইছিলাম ওই এলোমেলো পরিস্থিতিতে, যখন তোমার আঙ্কেলের যাবজ্জীবন হবে হবে খবর শুনি। পুরনো দিনের স্মৃতিচারণ করে আলোর চোখে পানি আসে, এরপর নিজেকে সামলে নিয়ে বলল, তাকে নিয়ে আসবে একদিন অবশ্যই। আমি তাকে কই মাছ, মটরশুঁটি দিয়ে, আলুর দম, আর চিকন চালের ভাত খাওয়াবো। উজ্জ্বল বিনয়ী হাসি হেসে মাথা নাড়ায়। আলো কৌতূহলী, তা তুমি বিয়ে করছো না কেন? ইহানের বয়সী তো তুমি, তাই না? ওর থেকে 1 বছরের বড় সম্ভবত আন্টি। খানবাজার সুপার মার্কেটের ব্লক ডি এর সামনে একরাশ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে ইরফান। চঞ্চল স্বভাবের ছেলেটার চঞ্চল দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছে আড়ালে আবডালে দাঁড়িয়ে থাকা গ্রুপের সদস্যদের দিকে। জামি কণ্ঠস্বর তেতো করে বলল, তুই এভাবে আমাদের দেখলে আমরা ধরা পড়ে যাব ব্রো। এগুলো পারবো না আমি, এমনিই ধরা পড়ে যাব হেসে ফেলে। হো, সাধু সাজিস না, তুই যে কত বড় ধরিবাজ তা আমরা জানি। ইরফান চোখজোড়া সরু করে নিল, যতটা ভাবিস অতটাও না। এর মাঝে সিগন্যাল এল, ডান পাশের টয়লেট্রিজ কর্নার থেকে নিক্সন বলে ওঠে, আপা আসছে। জ্ঞানী আপা। স্নাইপার টিম লুকিয়ে পড়ো, কুইক। ওরা লুকিয়ে পড়ল। প্রেরণা শপিং কার্ট নিয়ে এগিয়ে আসছে এদিকটায়। আশেপাশে তাকিয়ে ইরফান শুরুতে একটা লম্বা শ্বাস ফেলল, তারপর এগিয়ে গেল, মুখ একেবারে ভদ্রছেলের মতো মাসুম মাসুম করার চেষ্টা করে বলল, আরে হো আপু। আপনি? প্রেরণা হাসল, আরে তুমি এখানে কি? এই তো আপু, বাড়ির জন্য কিছু গ্রোসারি কিনছিলাম। তুমি আর গ্রোসারি? কিঞ্চিত অবাক হয়ে প্রেরণা বলে, ইরফান লাজুক ভঙ্গিতে হাসে। প্রেরণা এবার মিষ্টি করে হেসে বলে, ঠিক আছে চলো একসাথে শপিং করি। তোমার লিস্ট কই? থতমত খায় ইরফান, পর পর স্বাভাবিক গলায় বলল, লিস্ট লাগে না আমার। মনে আছে আমার। বলেই একটা শপিং কার্ট টেনে এনে একাধারে কিছু প্যাকেট ফেলে, সুজির প্যাকেট, আটার প্যাকেট, জুসের প্যাকেট, একটা সুগার ফ্রি এর প্যাকেট। প্রেরণা অবাক হয়ে দেখল, বলল, ডায়াবেটিস কার বাড়িতে? ইরফান ভেবে পায় না কি বলবে, বকার মতো বলে ফেলে, নিয়ে নিলাম, যদি কারো হয় ব্যবহার করতে পারবে আর কি। হাফ ছেড়ে প্রেরণা নিজের শপিংয়ে ব্যস্ত হয়ে পড়ে, পাশাপাশি চালিয়ে যেতে থাকে ইরফানের সাথে টুকটাক আলাপ। ইরফানের দৃষ্টি এলোমেলো, অস্বস্তি বাড়ছে তো বাড়ছে। এসব করার কি খুব দরকার আছে? সে বরং প্রেরণাকে বলুক সরাসরি, আবদার করে প্রেরণার হাত ধরে ঝুলে পড়ুক। এমন করলে জ্ঞানী আপা কি মাইন্ড করবে? সারা বিকেলটাই বিছানায় শুয়ে কাটিয়েছে প্রণমী।
চোখের পানি চোখেই শুকিয়েছে, একদফা ঘুমিয়েছে, মাত্র উঠেছে শুদ্ধর চিৎকার চেঁচামেচিতে, মিস চেনির সাথে সামুরাই সেজে একটা খেলা করছে সে। দরজার বাইরে এসে ধীর পায়ে তখন দাঁড়ায় প্রীতম, প্রণমী টের পায়নি, সে তার লম্বা চুলে খোপা করতে ব্যস্ত। প্রীতম বোনের দিকে নিষ্পলক তাকিয়ে আছে, ফর্সা মুখটা আরো বেশি ফ্যাকাশে লাগছে প্রণমীর। প্রণমী কেমন কপাল কুঁচকে ফেলে হঠাৎ, ভাইয়া এলে। হুরে। ওর ঘরে ঢুকে বিছানায় বসল প্রীতম। প্রণমী মুখভঙ্গি স্বাভাবিক রেখে বলে উঠল, কিছু বলবে? জোরতা কাটছে না প্রীতমের। বোনের সাথে খোলামেলা কথা কি করে বলবে সে? যদি হিতে বিপরীত হয়। কিছুটা সময় নিয়ে সে কথা গুছিয়ে নেয়, অতঃপর বলে, তুই কি কোনো ব্যাপার নিয়ে দোটানায় আছিস? কপাল কুঁচকে ফেলে প্রণমী, বুঝতে পারছে না এমন ভাব করে বলে, কোন ব্যাপারে? সরাসরি বলতে আর পারল না প্রীতম, তার ঠোঁটে এল না, বড় একটা শ্বাস ফেলে অবনত স্বরে বলে, হু ভাইয়া। শোন তোকে একটা কথা বলি, হ্যাঁ। যখন যেটা করবি সেটা কেবল মনেরটা শুনেই করবি। মনের সাথে লুকোচুরি খেলবি না, পরে আফসোস হবে। কি সব বলছো তুমি? নিজেকে সামলে নেয় প্রীতম, বিস্তারিত বলে না, শুধু বলে, তোর লাইফ। আমার কথা, আপুর কথা শুনে চলার দরকার নেই। তোর জীবনটা আলাদা, মন কোনো কিছুর জন্য অস্থির হলে মনের কাছেই সাজেশন চা। আমি আর আপু জোর করবই তোর ভালোর জন্য তোকে, সব ব্যাপারে। তবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোর আছে। আগে ভাব, তারপর আপু ভাইয়াকে নিয়ে বসো আলোচনায়, কেমন? চুপ হয়ে যায় প্রণমী। প্রীতম উঠে দাঁড়ায়। আর বাড়ায় না কথা। ঘুরে দেখল ইনু দাঁড়িয়ে আছে দরজায়। ফিসফিসিয়ে প্রীতমকে বলল, আমি কিছু বোঝাবো না, ওকে নিজেকে বুঝতে দাও। তুমি তো বোঝানোর নামে তোমার মেজো দাদানের গুণগান শুরু করবে। মুখটা ভার করে নেয় ইনু, ওর হাত ধরে প্রীতম ঘর থেকে বেরিয়ে যায়। ভালো ব্র্যান্ডের সয়া সস খুঁজে পাচ্ছে না প্রেরণা, চিন্তিত ভঙ্গিতে আশেপাশে তাকায়। ইরফান তাকেই মনোযোগী দৃষ্টিতে দেখছে, এখন অবধি মুখটা খুলতে পারেনি সে টের পাচ্ছে এই মহিলাকে, সে ভয় পাচ্ছে কাছ থেকে। আশ্চর্য তো। প্রেরণা একা একা বকবক করেই যাচ্ছে, নানা রাজ্যের আলাপ। আলাপ এসে থামল ইনশিরাতে, হেসে বলল, ওকে আমি কিছু গাব কিনে দেব। রাশিয়ান গাব খুব মজা, এখানে দেখলাম উঠেছে নতুন নতুন। নিয়ে যেও, কেমন? ইরফান ঘাড় কাত করে। প্রেরণা আজ দুপুরে ঋতুর কাহিনী সম্পর্কে ইরফানকে একটা কথাও বলে না, সে ইরফান প্রণমী প্রসঙ্গেই যায় না, বলে, চলো এবার এ ব্লকে যাই। মাছ কিনবো। যাবে তুমি? ইরফান ভদ্র ছেলের মতো উপর নিচ মাথা নাড়ে, ঠিক সে সময়েই সেখানে এসে উপস্থিত হয় জামির মা ওয়াহিদা। প্রেরণাকে দেখেই উৎফুল্ল হয়ে বলে, কেমন আছো প্রেরণা? এই তো আন্টি ভালো। আপনি? আমিও ভালো। এবার জামির মা ইরফানকে দেখে এক পলক অবাক হবার ভান করে প্রেরণাকে বলে, অমা তোর ভগ্নিপতি চেয়ে। জানো প্রেরণা, কি ভালো ছেলে। একেবারে নরম দিলের একটি ছেলে। ওর মতো ছেলেই হয় না। এসব ছিল জামির পরিকল্পনা, আজ এখানে সব বন্ধুদের বাবা মাকে এনেছে তাদের মিশনে। সবাই এসে এক এক করে প্রেরণার সামনে ইরফানের প্রশংসা করে গেলে প্রেরণা ইরফানকে নিয়ে কিছুটা হলেও পজিটিভ ভাবতে শুরু করবে। তারপরের প্ল্যানও রেডি তাদের। জামির মায়ের মুখে প্রশংসা শুনে প্রেরণার চোখ তো কপালেই, সেই সাথে ইরফানেরও। অস্বস্তিতে কেসে ওঠে ছেলেটা। এতটা প্রশংসা করার মতো কাজ সে তার সারা জীবনে করেছে কিনা সন্দেহ। আড়াল থেকে নিক্সন জামিকে বলে, ভাই তোর মা ওভার অ্যাক্টিং করছে। ধরা পড়ে যাব। ওয়াহিদা একটানা 7 মিনিট ইরফানের প্রশংসা করে চলে যায়। প্রেরণা ঘুরে তাকায় ইরফানের দিকে, ইরফান চোখ নামিয়ে নেয়। পরপর বলে, আন্টি একটু বাড়িয়ে বললেন আপু, আমি একদিন তাকে হেল্প করেছিলাম। জানতাম না উনি জামির মা, জানলে হেল্প করতাম না। যাক, তবে সত্যিটা স্বীকার করলে। হাঁটছে প্রেরণা, পাশাপাশি হাঁটছে ইরফান। এরপর হলো তারা শুভর বাবার মুখোমুখি। শুভর বাবাও দীর্ঘ সময় ইরফান আর মির্জা বাড়ির প্রশংসা করে চলে যেতেই প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলল। ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলল, চলো কফি শপে বসি। মাছ পরে কিনবো। প্রেরণার হঠাৎ মুড বদলানোর কারণ ধরতে পারল না ইরফান। ওরা বিল পে করে বাইরেই একটা কফি শপে বসল। ইরফানের মুখ হাসি হাসি ছিল।
ঠিক তখনই কফি অর্ডার করে প্রেরণা ওর দিকে শান্ত দৃষ্টি বুলিয়ে নম্র স্বরে বলল, তোমরা 26-এর সবল যুবক, অথচ খুব বাচ্চা এখনো সবাই। ইরফান কিছু বুঝল না, তার দৃষ্টিতে প্রশ্ন। প্রেরণা নির্বিকার চিত্তে বলে ওঠে, এগুলো কেন করছো? কার বুদ্ধিতে? জামির। ইরফান থতমত খায়, প্রেরণা সামান্য হেসে বলে, এমন বুদ্ধি ওরই হতে পারে। মাথামোটা একটা। অস্বস্তি ছেয়ে যায় ইরফানের পা মাথা। রাগ হয় জামি প্রীতমের ওপর, ওদের কথা শোনাই ভুল হয়েছে, কেমন লজ্জার ব্যাপার হলো। ধারালো বুদ্ধির জ্ঞানী আপা ধরে ফেলেছেন। হাঁফ ছাড়ল প্রেরণা, তবে বলল না কিছু। বলল ইরফান, সব প্ল্যান ভার্মে যায়। ছটফট করে উঠল ছেলেটা, চঞ্চল হলো দৃষ্টি, আকুল হলো স্বর, আপু প্রণমীকে চাই। ঠিকভাবে বলো। প্রণমী পুতুল না, যে ওকে তুমি চাইবে আমার কাছে। শ্বাস ফেলল ইরফান, বলল, আপু প্রণমীর সাথে বিয়েটা আমি বাঁচিয়ে রাখতে চাই। প্লিজ ডিভোর্সের কথা ভাববেন না এবং আমাকে একটা সুযোগ দিন ওকে রাজি করানোর। প্রেরণা শুনল, শুনে খানিকক্ষণ চুপ থেকে শান্ত ভঙ্গিতে বলে উঠল, একটা কথা বলো। প্রণমীকে তুমি বউ হিসেবে চাইছো? তোমার প্রিভিয়াস হিস্ট্রি পর্যালোচনা করে ওকে কোন ভরসায় আমি তোমার কাছে দিই? আপু অনুভূতি বদলেছে। প্রণমীর বদলায়নি। ও সেই সুযোগটা পায়নি আমাকে বোঝার। সেটাই চাই। এবং আমার বিশ্বাস আমি জিতব। কথা বলে না প্রেরণা, আবারও লম্বা সময়ের নীরবতা। অতঃপর থেমে থেমে প্রেরণা বলল, অনুভূতি বদলেছে। তুমি কি বদলেছ ইরফান, সত্যি করে বলো তো। ইরফান চুপ করে চেয়ে রইল কিছু সময়, পর পর নামিয়ে নিল চোখ, দুপাশে মাথা নাড়ল। প্রেরণা মৃদু শ্বাস ফেলল, যাক, তবে স্বীকার করলে সত্যিটা, তোমার ফ্যামিলি তো মানতেই চায় না। তাদের দাবি খুব শান্ত হয়েছ তুমি। ইরফান কথা বলে না, প্রেরণাই বলতে থাকে, ভাই ইরফান, ঠান্ডা মাথায় ভাবো, তুমি কেমন আর প্রণমী কেমন। তোমার প্রণমীকে চাই। প্রণমী বিশ্বসুন্দরী, চোখ ধাঁধানো সুন্দরী। প্রণমীর প্রতি তোমার সফট কর্নার জন্মেছে। তোমার প্রণমীর সাথে সংসার করার পেছনে এই তিনটা কারণ আছে, যাকে তুমি ভালোবাসা বলে ব্যাখ্যা করছো। এখন তুমি আজ রাতে বালিশে মাথা রেখে ভেবে দেখবে, তোমার চাহিদা বাদে প্রণমীর কি কারণ থাকতে পারে তোমার সাথে সংসার করার। তোমার মতো অধৈর্য, ছটফটে, মেজাজি ছেলের সাথে সারা জীবন পার করার, তোমার সন্তান জন্ম দেওয়ার। এটা একটু ভেবে দেখবে। হুট করে তোমার রাগ উঠে যায়, হুট করে ধৈর্য ভেঙে যায়, হুট করে এই করো সেই করো। এসব যায় প্রণমীর সাথে। সংসার কি আদৌ বোঝো তুমি? তোমার মা চাচিদের থেকে শুনে নিও আজ। একটা মেয়ের কাছে সংসার মানে কি। তাদের কাছ থেকে ভেবে তুমি হিসাব করবে রাতে, নিজেই দেখবে প্রণমীর সাথে তোমার হিসেব মিলছে না। উঠছি আমি, আমার যা কথা বলার শামীম আঙ্কেলকে বলবো রাতে। ভালো থেকো। প্রেরণা উঠে চলে যায়, চুপচাপ মাথা নিচু করে শান্ত হয়ে ইরফান বসে থাকে কফি শপে, তার অন্যমনস্ক দৃষ্টি জানালার বাইরে। রাতে বাড়িতে ফিরে প্রেরণা বাইরের শাড়ি ছেড়ে একটা সুতি শাড়ি পরে বসল সোফাতে। সামনে প্রণমী বসা ছিল থমথমে মুখে। ওর দিকেই প্রেরণা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে কল করল শামিনের কাছে। শামিন তখন ছিল দোতলায়, ওকে ঘিরেই বসে আছে বাড়ির সব লোক। কলটা রিসিভ হতেই ওপাশ থেকে প্রেরণা বলল, আঙ্কেল। হ্যাঁ মা বলো। আঙ্কেল ভেবে দেখেছি। সম্ভব না। কাল উকিল ডাকবো বাড়িতে। আপনারা আপনাদের ছেলেকে নিয়ে আসবেন। হতাশ চোখে তাকিয়ে আছে প্রত্যেকে। ঠিক সে সময় সেখানে এসে দাঁড়ায় ইরফান। প্রেরণার কথা সেও শুনল চুপচাপ। সামিন ধীর গলায় বলল, ঠিকভাবে ভেবেছ তো? জি। মাফ করবেন। খট করে কলটা কাটে প্রেরণা। সামিন ঘুরে তাকায় ইরফানের মুখের দিকে। শক্তপোক্ত ছেলেটা চুপচাপ মাথা নুয়ে নিজের ঘরে চলে যায়। ইলহাম মির্জা এবার ধৈর্য হারিয়ে তেতে উঠলেন, লাগবে না অমন মেয়ে, লাগবে না। আমি খুব সুন্দর বউ আনবো আমার ছেলের জন্য। বলেই তিনি পরিচিত এক ম্যাচমেকারকে কল করে বসে, রাগী রাগী গলায় তাকে বলে, 3-4 দিনের মধ্যে শহরের সবথেকে সুন্দরী, 18 বছরের, নীল চোখের, গান ভালো করে এমন মেয়েদের লিস্ট আমায় দেবেন। যত টাকা লাগবে দেব আমি। হতাশ শামীম মাথায় হাত দিয়ে বসে থাকে, ছেলের কষ্টে ব্যথিত হওয়া ইলহামের রাগ দেখে মেজাজ হারিয়ে বলে, থামবি তুই। কল কেটে প্রেরণা প্রণমীর দিকে তাকায়, গম্ভীর স্বরে বলে, চল খেতে চল।
ভাত খাবো। প্রণমী দুপাশে মাথা নেড়ে অস্ফুটে বলে, খিদে নেই। খাবো না। কেন? সমস্যা কি? কিছু বলল না প্রণমী, চুপচাপ চলে গেল ঘরে। ওর ঘরের দরজার দিকে প্রেরণা তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। রাত 12টার কাছাকাছি তখন হঠাৎ প্রেরণার ফোনটা বেজে উঠল ওর মাথার কাছে। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইহান বলে উঠল, প্রেরণা। ধরফরিয়ে উঠল প্রেরণা, ঘুম চোখে নাম্বারটা ঠিকভাবে খেয়াল করেনি সে। চোখ ডলে নিয়ে ধাতস্থ হয়, পর পর বলে, আপনি কি এত রাতে প্রস্তাব দিতে কল করেছেন ভাইয়ের হয়ে? বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ সিগারেট ফুঁকছিল ইহান, অ্যাশট্রেতে আধ খাওয়া সিগারেটটা রেখে একটা গভীর শ্বাস ফেলে বলল, না, অন্য কিছু বলতে। কি বলতে? আপনি এত জেদি কেন? প্রেরণা থমকাল, পরপর গলা খাকারি দিয়ে বলে, কোন ব্যাপারে? সব ব্যাপারে। নিজেকে সামলে নেয় দ্রুত ইহান। মস্তিষ্কের স্নায়ুকোষের ঝিঝি পোকাগুলো খুঁচিয়ে তাকে দিয়ে এইমাত্র তার স্বভাব বিরুদ্ধ একটা কাজ করিয়ে নিল। এত রাতে একজন ভদ্রমহিলাকে অকারণে কল দিয়ে বসেছে সে। ওপাশে হতভম্ব প্রেরণা। তার ঘুম ঘুম কণ্ঠস্বরটা ইহানকে আকৃষ্ট করছে, খুব কল কাটতে ইচ্ছে করছে না। ভেবে ভেবে ইহান লাজুক হাসে, তারপর গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নেয়। সব ব্যাপারে জেদ করি মানে? এই ইহান, আপনি কি ঝগড়া করতে চাচ্ছেন আমার সাথে? কথাগুলো কাট কাট বললেও ঘুম ঘুম কণ্ঠে সর্বোচ্চ কমনীয় লাগলো। একটা আলাদা অনুভূতিতে ভাসছে ইহান। বলতে পারছে না কিছু। প্রেরণাই বলতে থাকে, যা বলার আপনার মাম্মা, আপনার বড় বাবা, মুইন ভাইয়া আর ইরফানকে বলেছি আমি। যদি এই বিষয়ে আপনাকে আমার বোঝাতে হয় তবে আমি খুবই হতাশ হব। আপনার কাছ থেকে অন্তত এগুলো আশা করি না। নিশ্চুপ হাসে ইহান, পর পর বলে, কেন? আমার থেকেই আশা রাখেন না কেন? থমকায় প্রেরণা, অস্বস্তিতে পামাথা ছেয়ে যায়। লোকটার কণ্ঠস্বর কেমন যেন ঠেকে, অতি নমনীয়। পুরুষের কণ্ঠের আবেদন বোঝাটা জটিল কিছু নয়। রাত বিরেতে কল করেছে আবার। এত সাহস কই পায়ে? প্রেরণার অস্বস্তি হয় এতেও, ছটফটিয়ে বলে, কাল আসবেন। রাখছি। আমি বিতর্কে জোড়াতে চাচ্ছি না। ধন্যবাদ। ইহান কিছু বলবে তার আগেই খট করে কল কাটল প্রেরণা। ফোনটা চুপচাপ রেখে বারান্দার রেলিংয়ে হাত রেখে ইহান আকাশ দেখে রাতের। বাড়িতে প্রসেস করা মাছ ঢুকছে, মাংস ঢুকছে, বিভিন্ন স্ন্যাক্স আইটেম ঢুকছে। প্রেরণা ভীষণ ব্যস্ত, সকাল থেকে রান্নাঘরে ইনুকেও টেনে এনেছে। রাজ্যের রান্না হচ্ছে বাড়িতে। মনটা প্রেরণার খুশি, রাদীপ সুস্থ হয়েছে, দ্রুত ওর বিচার প্রক্রিয়া শুরু হবে। এই ফ্ল্যাট প্রেরণা ছাড়বে ভাবছে, ইতিমধ্যে বিজ্ঞাপন দিয়েছে। মিস জেনি এসে মলিন মুখে কিচেনে দাঁড়ায়, উৎফুল্ল প্রেরণার মুখটা দেখে বলে, এত রান্না কেন? কচুরির রুটি বেলতে বেলতে প্রেরণা বলে, আত্মীয় আসবে আজ, জানেন না। ইনু শুকনো মুখে খুন্তি নাড়ছে, একটু পর পর দীর্ঘশ্বাস ফেলছে শুধু। মিস জেনি বলে ওঠে, আসবে তো ডিভোর্স দিতে। এসব খাবে তারা। বুঝদার হলে খাবে, অবুঝ হলে খাবে না। মিস জেনির রাগ ধরে গেল প্রেরণার তোত্তারা কথায়, তিনি তার মনের উত্তরটা না দিয়ে পারল না, সবাই অবুঝ। আর সুবিবেচক একমাত্র তুমি। শান্ত ভঙ্গিতে ঘুরে তাকায় প্রেরণা। মিস জেনি বলে যায়, স্বীকার করো প্রণমী ভালো শ্বশুর বাড়ি পাবে। করি। মির্জা পরিবার অসাধারণ। আমার ইরফানকে নিয়ে দ্বন্দ্ব মনের ভেতর। আবারও রুটি বেলায় মন দেয় প্রেরণা। স্বীকার করো তুমি যদি প্রণমীকে ইরফানের থেকেও উত্তম কারো সাথে বিয়ে দাও পরবর্তীতে, তবে সেখানে এত অমায়িক, অসাধারণ শ্বশুর বাড়ির মানুষ নাও থাকতে পারে। হতে পারে তারা প্রণমীকে কষ্ট দিল। জি স্বীকার করি, হতেও পারে। তখন স্বামী সুখ দিয়ে কতটুকুই সুখ পাবে সে? সব দিক বিবেচনা করতে হবে প্রেরণা। প্রণমীর অবস্থা আর 5টা মেয়ের মতো নয়। ওর সবাইকে প্রয়োজন। এটা তুমি জেদ করে মানতে চাইছো না। প্রেরণা ইরফানকে আমি বিগত 2 মাস ধরে দেখেছি ছায়ান্টে। আমার ধারণা বদলেছে অনেকটাই। প্রেরণা আর কোন জবাব দেয় না মিস জেনির কথায়, উল্টো প্রীতমকে ডাকে, ড্রয়িং রুমে আরও কিছু চেয়ার দে না প্রীতম। প্রণমী চুপচাপ বসেছিল, বিছানার চাদর খামচে ধরে। শাড়ির আঁচলে হাত মুছে নিতে নিতে প্রেরণা ঢুকল। প্রণমী আপুকে টের পেয়ে সতর্ক হয়ে মুখটাকে স্বাভাবিক করে রাখল।
প্রেরণা কিছু না বলে ওকে মিনিট খানেক দেখে চুপচাপ আলমারি থেকে একটা লাল রঙের একেবারে নতুন সালোয়ার কামিজ বের করে বিছানায় রেখে বলে, গোসলের পর এটা পরবি। কি? লাল সালোয়ার স্যুট? কেন? মেহমান আসবে শুনলি না? সাজার কি আছে? তালাকি তো হবে। কথাগুলো বলতে বলতে জিভ আর্স্ট হয় প্রণমীর, থেমে যায়। প্রেরণা ওকে চেয়ে চেয়ে দেখে, নির্বিকার চিত্তে বলে, পরে নিস। বেরিয়ে যায় প্রেরণা, সাথে সাথে বিছানায় গা এলিয়ে দেয় প্রণমী। সারারাত না ঘুমিয়ে তার শরীরটা কাঁপছে এখন। মিস জেনিকে ধরে কেঁদেছে সারারাত, কেন কেঁদেছে জানে না সে, নিজেই নিজেকে প্রশ্ন করেছে, উত্তর দেয়নি কেউ। স্বামীনের ফোন থামছে না। সকাল 10টা থেকে শুরু করেছে। প্রেরণা 15 মিনিট পর পর কল করছে, বলছে, আঙ্কেল আপনারা কই? কতক্ষণে আসবেন? ইরফান কোথায়? উত্তর দিয়ে দিয়ে ক্লান্ত স্বামীন। 1:30 নাগাদ তৈরি হয়ে ইনশিরার ঘরের সামনে যায়, দরজায় নক করতেই মুইন দরজা খুলল। যাবে না? রেডি হও। মুইন দোনামোনা করছে, বাবা, আপনারা মুরব্বীরা যান। আমি কেন? প্রেরণা বলেছে বাড়ির সব পুরুষ লোক যেন থাকে। মুইন মৃদু শ্বাস ফেলে বলে, আসছি। তৈরি সবাই, তবে ইরফানের কোনো সারা শব্দ নেই। সেহা ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে উকি দিল। ইরফান শার্টের বোতাম লাগাচ্ছে। এক নজরে ঘরের সবটা দেখল সেহা, বিছানা সে গতকাল বিকেলে যেভাবে গুছিয়ে রেখে গিয়েছে ঠিক সেভাবেই আছে। এই লোক পিঠ দেয়নি বিছানায়, তবে কি ঘুমায়নি? তাজ্জব হয়ে আয়নায় ইরফানের প্রতিবিম্বের দিকে দৃষ্টি দিয়ে বলে, রাগী মির্জা। আয়। নম্রস্বরে বলতেই সেহা ভেতরে ঢোকে, ইরফানকেই দেখে অবাক চোখে, দেখতে দেখতে বলে, তুমি সত্যিই তালাক দেবে? অসুস্থ মানুষের মতো হাসে ইরফান, তোর কি মনে হয়? মনে হয় তোত্তারামি করবে? ইরফান ওর গালে চাপড় মেরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, তুই আমায় সব থেকে ভালো বুঝিস, তবে এই ব্যাপারে তোর ধারণা ভুল। দেবে তালাক। ভালো থাকবে। দেবদাস হয়ে ঘুরবে যে। এটা মানায় না তোমার সাথে। দাঁড়ায় ইরফান, ঘুরে বলে, কি মানায়? তুমি যা করে বেড়াও সেসব কিছু। ইরফান হেসে বেরিয়ে যায় চুপচাপ। সেহা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ইনুকে কল করে, ইনু কল রিসিভ করে কাঁদছে। উত্তেজিত হয় সেহা, কাঁদছিস কেন? আপু মানল না। উকিল এসেছে, কাজী এসেছে। আর প্রণো? ও কি বলবে? ওকে দে। ইনু প্রেরণাকে লুকিয়ে প্রণমীর কাছে যায়, আশেপাশে চোখ বুলিয়ে ব্যগ্র কণ্ঠে বলে, সেহা একটু কথা বলতে চায় প্রণো, একটু ধরো। আলো বলল, আমি যাই। শেষবারের মতো বুঝিয়ে দেখি। স্বামীন কপাল কুঁচকে নেয়, না এটা বাড়াবাড়ি হবে। আলো মলিন মুখে ইরফানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে আড়াল হলো। ইরফান নামতেই ইহান বলল, তোর মনে কি চলছে জানি না। তবে সবার সামনে সিন ক্রিয়েট না করার অনুরোধ। মতো প্রকাশের নানা পথ আছে। জবাব দেয় না ইরফান। গোটা রাস্তায় কথাও বলে না। প্রেরণার অ্যাপার্টমেন্টে পৌঁছেছে তারা 2টো নাগাদ। সব গুছিয়ে প্রেরণা আয়েশি ভঙ্গিতে দরজা খুলল, তার মুখ হাসি হাসি। ওর মুখের হাসি দেখে মির্জা বাড়ির পুরুষদের মুখ থমথমে হয়। ইহান তাকিয়ে আছে, মনে মনে সে অবশ্য বলে দেয়, আজ আপনার হাসি অসুন্দর লাগছে প্রেরণা। সবাইকে বসতে বলে প্রেরণা ইরফানকে দেখল এক নজর। যার মুখের কোনো ভাব নেই। নির্লিপ্ততা ভঙ্গিতে বসে আছে, চুপচাপ, বাবার পাশে। নিউ মার্কেটের কাজী সাহেব আফতাব উদ্দিন এসেছেন, তাকে দেখাচ্ছে অপ্রস্তুত। এই প্রথম কোনো তালাক অনুষ্ঠানে এসেছে সে, চারদিকে খাবারের সুঘ্রাণে মোমো করছে। আর চোখে বার কয়েক ইরফানকেও দেখেন তিনি। দেখে ঢুক গিলে নেয়। প্রীতম আসেনি বসার ঘরে, আপুর ওপর অজানা কারণে মেজাজ বিগড়েছে তার, হরমোন আপু পড়ে ফেলে কষ্ট পাবে, তাই আসেনি। ওর ঘরে জামিরাও বসেছিল থমথমে মুখে। প্রণমীর ঘরে ঢুকেই প্রেরণা ধাক্কার মতো খায়। লাল সালোয়ার স্যুট গায়ে জড়িয়ে প্রণমী কাঁদছে। নিশ্চুপ কাঁদছে। প্রেরণা ছুটে যায়, আগলে ধরে বোনকে। এক গালে হাত রেখে বলে, এই বকা মেয়ে কাঁদছিস কেন? প্রণমী জানে না কাঁদছে কেন, সে জানে না, হাঁপাতে হাঁপাতে আপুকে বলে, আপু তুমি আমাকে ধরে রাখো। আমার আর কিছু লাগবে না। তুমি ধরে রাখো শুধু। অনিমেষে চেয়ে রইল প্রেরণা ছটফট করতে থাকা বোনের মুখ বিবরে। দেখে নেয়, পরে নেয় ওকে। অবুঝ মেয়েটা নিজের অন্তর্দ্বন্দ্বে ভুগছে, জ্বলছে। প্রেরণার বুক পড়ে। বোনকে জড়িয়ে ধরে কান্না চেপে রেখে বলে, কি চাস তুই? কি চাস বল?
প্রণমী বলে না, শুধুই ফোঁপায়। একসময় ফোঁপানিও বন্ধ হয়, থেমে গিয়ে বলে, আপু আমি সম্ভবত পাগল হচ্ছি। আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে প্লিজ। উল্টো পাল্টা ভাবছি আমি, যা ভাবা উচিত নয়। প্রেরণা কোনো জবাব দেয় না, শুধুই বোকার মতো দেখতে থাকে বোনকে। দুহাতে দু চোখের পানি মুছে প্রণমী লম্বা শ্বাস ফেলে বলে, চলো আপু। শান্ত হলেই প্রণমীকে নিয়ে ঘর থেকে বেরোয় প্রেরণা। ইরফান এইবার মেঝের কার্পেট থেকে দৃষ্টি তুলে প্রণমীকে দেখল। শ্যামলা মুখটা আরো অন্ধকার হলো নিমিষেই। প্রণমীর গায়ে লাল, ওই দুর্ঘটনার বিয়ের দিনেও লাল পড়েছিল প্রণমী। আজ বুঝি উদযাপন করছে মেয়েটা লাল পরে, খুশি হয়ে। এলোমেলো দৃষ্টি ফেলে ইরফান বড় বাবার দিকে তাকায়, সামিন তারই দিকে তাকিয়ে আছে। ইরফান তাকায় পাপার দিকে, ইলহামও তারই দিকে তাকিয়ে আছে। ছটফটানি দমিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিতে ইরফান মেঝের কার্পেট দেখে আবার। ইনু আর মিস জেনি এসে দাঁড়িয়ে থাকে এক কোণে। প্রীতম ও তার বন্ধুরাও আসে। প্রেরণা ইরফানের বন্ধুদেরও ডেকে নিয়েছে যারা বিয়েতে সাক্ষী ছিল। প্রত্যেকেই মলিন মুখে দেখছে প্রণমীকে। প্রেরণা যাকে টেনে ঠিক ইরফানের মুখোমুখি সোফায় বসিয়েছে। ইরফান আবারও চোখ তুলে দেখছে প্রণমীকে, শান্ত নদীর মতো মেয়েটা, স্নিগ্ধতা ঠিকরে পড়ছে শরীর থেকে। কে যেন হঠাৎ ওর কানের কাছে বলে ওঠে, তালাক দিবে, মানেই হচ্ছে ওই মেয়ে আজীবনের তরে তোমার জন্য হারাম। শিউরে উঠছে ইরফান, তবে শান্ত রাখছে নিজেকে। তাকায় প্রেরণার দিকে, ভদ্রমহিলা নির্লিপ্ততা। প্রেরণা একটা চেয়ার টেনে বসলো এইবার কাজীর দিকে ফিরল, মুখ হাসি হাসি করে বলল, বিয়ে পড়ান। কাজী তবদা খেল কেসে উঠল এবং তবদা খেয়ে গেল ওখানে উপস্থিত প্রত্যেকে। প্রেরণার মুখ হাসি হাসি, স্বামীনের মুখের দিকে তাকিয়ে বলে, আজ বউ নিয়ে যেতে পারবেন না। বিয়ে পড়ানো থাকবে শুধু। অনুষ্ঠান হবে, তারপর বউ নেবেন। খামচে ধরে প্রণমী নিজের সালোয়ার স্যুটের ওড়না, চোখের পাতা কেঁপে ওঠে আপুর কথা শুনে। নিমিষেই হাঁসফাঁস করে ওঠে অন্দর, কেঁপে ওঠে শরীরটা, কাঁপে গলা, অস্ফুটে বলে, আপু। ইরফান বোকার মতো দুই বোনকে দেখছে। প্রেরণা হাই তোলার ভান করে প্রণমীকে বলছে, কাল সারা রাত ঘুমাসনি, আমাকেও ঘুমাতে দিসনি। এইসব চুকে গেলে ঘুমাবো আমি। একটা লম্বা ঘুম। ইরফান ছটফটিয়ে ওঠে, ওর কণ্ঠে আকুলতা, আপু। প্রেরণা দৃষ্টি দেয় ওর দিকে, এবার চোখমুখ শক্ত করে বলে, পাত্র হিসেবে তোমাকে আমার বোনের জন্য পছন্দ নয়। আমার বোকা বোনের সম্ভবত পছন্দ। 2 মাস ছায়ান্টে কি করেছ কে জানে। যাই হোক, বিয়ে পড়ান কাজী সাহেব। আমার ঘুম পাচ্ছে। ইহান আর মুইন একে অপরকে দেখছে শুধু। ইলহাম মির্জার মুখটা হয় উজ্জ্বল, উঁচু গলায় বলে ওঠে, বিয়ে পড়ান। বিয়ে পড়ান। ওখানের কেউই হতভম্ব ভাব কাটাতে পারছে না। ঠিক তখনই প্রণমী কান্নাভেজা কণ্ঠে বলে ওঠে, আপু। আমি তোমাকে কষ্ট দিয়ে কিছু বুঝতে তাই না। প্রেরণা স্বাভাবিক গলায় জবাব দেয়, জীবনটা তোর। সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে। তোর ইচ্ছেতে কর সব। আপু হিসেবে সব সময় পাশে পাবি। শুধু বলবো, যা করবি ভেবে চিন্তে করবি। আবেগ জিনিসটা বড্ড খারাপ প্রণমী। প্রণমী অস্থির শ্বাস ফেলছে, বলছে, আপু আমার ছটফটানির এমন মানে নয়। কেমন মানে? প্রণমী বলতে পারে না কিছু। তার আপু কষ্ট পাবে আজ তার কারণে। কখনো না। বলে ওঠে, আমি ওনাকে সুযোগ দিতে চাই না। তুমি এসব বন্ধ করো। প্লিজ বন্ধ করো। হাসলো প্রেরণা এবার ছোট মেয়েটার অবুঝপনা দেখে, বুকের সাথে মিশিয়ে নেয় সে প্রণমীকে। প্রণমী কাঁদছে আবারও, নিজেকে সামলাতে পারছে না। লাগুক তার লোকটার জন্য খারাপ, সে আপুকে কাঁদাবে না। তার মা বাবাকে কাঁদাবে না। কখনো না। বোনের চোখের পানি মুছে দেয় প্রেরণা, এক পলক ইরফানের দিকে তাকায়, অতঃপর ধীর স্থির বোনকে বলে, সুযোগ দিতে চাস না? না। নাক টেনে বলে প্রণমী। বিয়ে হোক চাস না? না। এবারও নাক টেনে বলে প্রণমী। পছন্দও করিস না ওকে? না। প্রেরণা হাসে মৃদু, অবুঝ আবেগে কাঁদতে থাকা, ছটফট করতে থাকা অষ্টাদশী বোনের মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে। তবে এটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক। নানা ভাই আপনি বিয়ে পড়ান তো। সংকোচে গুটিয়ে যায় প্রণমী। ইরফান দেখছে প্রেরণাকে। প্রেরণা ওর দিকে হাসি হাসি দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ ঘর কাঁপিয়ে কেঁদে উঠল। চমকে উঠল প্রত্যেকে, তর পাচ্ছে প্রেরণা। কান্নার তোরে গুমোট হয়েছে পরিবেশ।
প্রেরণা শুধু ইরফানের মুখের দিকেই তাকিয়েছিল, ওকে কিছু বলতে চাইছে, পারছে না কান্নার বেগে। ওর তরপানি দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় ইরফান। দ্রুত গিয়ে প্রেরণার পাশে বসে প্রেরণার হাত দুটো মুঠি করে ধরে। প্রেরণা হাঁপাতে হাঁপাতে বলে, আমার প্রণ, আমার প্রণ। ভদ্রমহিলার অসহায় দুটি ভেজা চোখের দিকে তাকিয়ে ইরফান দম ফেলে অবনত কণ্ঠে বলে ওঠে, আপু, কেন এমন করছেন? দিতে হবে না বোনকে। আপনার বোনকে আপনি রেখে দিন। প্রেরণা কাঁদতে কাঁদতে দুপাশে মাথা নাড়ে, ওর হাত দুটো আরো শক্ত করে ধরে ইরফান, আকুল হয়ে বলে, আপু, যদি মনে করেন বোনকে আর কোথাও বিয়ে দিতে পারবেন না তাই নিরুপায় হয়ে আমাকে বেছে নিতে হবে তাহলে আমি বলবো, প্লিজ না। আমি ওকে তালাক দিয়ে যাব আজ। সত্যি বলছি আপু, কিছুক্ষণ আগেও আমার বুক পুড়েছে, মন চেয়েছে জেদ করে বলেই দিই ওকে তালাক, আমি দিচ্ছি না। তবে এখন বলছি, আপনি যদি মুখ থেকে একবার স্বীকার করেন প্রণমীকে নিয়ে আপনি অসহায় সেটা ভেবে আমার হাতে তুলে দিচ্ছেন তবে আমি তালাক দিয়েই যাব আজ। আপনি বলেন, আপনি নিরুপায় হয়ে দিলেন। বলেন আপু, একটুও কি ভরসা পেলেন না? আচ্ছা, ভরসা বাদ, এক বিন্দুও কি প্রত্যাশা যাচ্ছে না আমার ওপর? এক বিন্দুও না। প্রেরণা হাত সরিয়ে নেয়, বড় বড় শ্বাস ফেলে, উপর নিচে মাথা ঝাঁকায় শুধু। মুখে কিছু বলে না। দম ফেলে ইরফান তাকায় প্রণমীর দিকে, প্রেরণাকে আঁকড়ে ধরে গুটিয়ে আছে মেয়েটা, ওকে বলে না কিছুই। ওর দিকে দৃষ্টি স্থির রেখে কাজীকে বলে, বিয়ে পড়াতে শুরু করেন আবারও। তার যদি সায় থাকে কবুল বলবে, সায় না থাকলে উঠে যাবে। আমি চুপচাপ তিন তালাক উচ্চারণ করে বেরিয়ে যাব। আজ হয় ভালো কিছু শুরু হবে নয় খারাপ কিছু শেষ হবে। আপনি বিয়ে পড়ান। কাজী তাকালেন প্রেরণার দিকে, আঁচলে চোখ মুছে নিয়ে প্রেরণা কাজীকে সায় দিল। কাজী তাকালেন মির্জাদের দিকে। সামিন মাথা নাড়লেন। প্রীতম আর ইরফান গ্যাংয়ের প্রত্যেকের শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না প্রণমী কবুল বলছে, ততক্ষণে তারা নিঃশ্বাস নেবে না এমন ভাব। ছটফটানি কমে না মেয়েটার। এক অসহ্য আবেগ শেষ করে দিচ্ছে তাকে। কি হচ্ছে এসব তার? ওদিকে কাজী বিয়ে পড়াতে শুরু করলেন। প্রণমীর চোখের পানি ফেলা থামে না। কাজী বারবার বলছে, কবুল বলো। বলছে না প্রণমী কবুল। ইরফানের দৃষ্টিতে আজ অস্থিরতা নেই। সে শান্ত এখন, দেখছে জ্ঞানী আপার আদরের বোনের গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়া পানি, যেগুলো তার গালের লাল তিল ছুঁয়ে নামছে। উদ্বিগ্ন প্রেরণা মনকে আগলে নিয়ে বলে, কি রে, শরীর খারাপ লাগছে? ওকে সময় দিন আপু। কান্না থামুক। কবুল আস্তে ধীরে বলুক। ভীষণ ধৈর্য ইরফানের, এই কথাটা বলে সেটাই বোঝালো। বাড়ির সবাই হা করে ওকে দেখছে। প্রণমীর হাবভাব ঠিক নেই। শত চেষ্টা করেও স্থির রাখতে পারছে না নিজেকে। এই লোককে সে চাচ্ছে সুযোগ দিতে, আবার মেজাজ গরম হয়ে যাচ্ছে এই লোককে আজীবন সহ্য করতে হবে এটা ভেবে। এই অস্থিরতার নাম কি? এটা ঢঙের অস্থিরতা। প্রণমী নিজেই একটা নাম দিয়ে দু চোখ বন্ধ করল, দু চোখ থেকে গড়িয়ে পড়ল জল, তারপর চোখ মুখ খিচিয়ে আস্তে ধীরে বলল, কবুল। বলতে দেরি, বাকিদের চিৎকার দিতে দেরি নেই। ইনু আর ইরফানের বন্ধুরা নাচানাচি শুরু করে দিল। ইরফান শুধু চেয়ে রইল প্রণমীর মুখের দিকে নির্নিমেষ। প্রেরণা বোনকে ছেড়ে পিঠ হেলিয়ে দিল সোফায়। আবারও দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, পানি খাবো। কেউ পানি দাও। বাইরের ঘরে আলোচনা চলছে। প্রণমীকে কবে মির্জা বাড়িতে নেওয়া হবে সেই ব্যাপারে। প্রণমীর কানে অসব কিছু যাচ্ছে না। সে একটা ঘোরের মধ্যে আছে। কবুল বলার পর থেকেই যে ঘোর থেকে সে বেরুতে পারেনি। শরীরটা ছেড়ে দিয়েছিল। তাকে এখানে ধরে ধরে এনেছে ইনু আর মিস জেনি। বসিয়েছে বিছানায়। এর মাঝে কত সময় গড়িয়েছে। ডাইনিংয়ে সবাই খাওয়া দাওয়া করেছে। শুধু ঠিক হতে পারেনি সে, বুক কাঁপছে তার, তার বিয়ে হয়েছে তার অপছন্দের লোকটার সাথে। তাকে সুযোগ দেওয়ার অভিপ্রায় চোখ থেকে পানি ঝরিয়েছে সে। থরথরিয়ে কাঁপছে প্রণমী। এসব হচ্ছেটা কি তার? একটা সম্ভাব্য তারিখ জানিয়ে দেয় সামিন। প্রত্যেকে আয়েশি ভঙ্গিতে বসে ডেজার্ট খেতে খেতে আলোচনা সেরে নেয়। প্রেরণা চুপচাপ শুনছে ও বাড়ির মুরব্বীদের কথা। তার পাশে ইরফান, যে কবুল বলার পর থেকে সেই যে দৃষ্টি নত করেছে আর তোলেনি, দুই লোকমা ভাতও খায়নি ঠিকভাবে ছেলেটা। প্রেরণা ঘাড় ঘুরিয়ে ওকে দেখল, পর পর নিচু গলায় বলল, এত ভং ধরতে হবে না।
শুধরাতে বলেছি, নিজস্বতা বাদ দিতে বলিনি। বিয়ে করে আনন্দ পেলে দাঁত বের করে হাসতে পারো। ইরফান মাথা তুলে প্রেরণাকে দেখল, তবে কিছু বলল না। আবারও মাথা নিচু করে বসে রইল। প্রেরণা স্বামীনের দিকে তাকিয়ে বলে, তাহলে ওই কথাই রইল। 10 তারিখে তুলে নেবেন। আমার সময় চাই কটা দিন, প্রস্তুতি নিতে হবে। আমার বোন ছোট, ওকেও একটা সংসারের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে হবে, অনেক কিছু শেখাতে হবে। এর মাঝে ওরা ফোনে কথা বলুক সপ্তাহখানেক। সামিন, ইলহাম, ইসমাম, ইহান কিংবা মুইন কেউই দ্বিমত করে না। সামিন উঠবে এখন, বাড়ির মহিলাদের কিছু জানায়নি, বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবে বলে। তাড়াহুড়ো তার আচরণে, সবাইকে তাড়া দিচ্ছে, চলো ওঠো সবাই, বেরোই এখন। মুইন তার শ্বশুরকে দেখে হতাশ, ইনিও নাকি একসময় পাগল প্রেমিক ছিলেন তার শাশুড়ির। ভাবা যায়। সামিন জামাইয়ের দৃষ্টি দেখে নিচু গলায় বলে, কি? উঠব না। বাড়িতে সবাই চিন্তা করছে। আপনারা যান। আমি ইরফানকে নিয়ে আসব, প্রণমীর সাথে 5 মিনিট কথা বলবে না। মুইনও নিচু গলায় বলল। সামিন লজ্জা পেল, সে ভুলেই গিয়েছে এসব, লজ্জিত ভঙ্গিতে হাসে। প্রেরণা আর প্রীতমকে বলে বেরিয়ে যায় ওরা। থেকে যায় শুধু মুইন, ইরফান। ইরফান তখনও শক্ত হয়ে বসে আছে। ঘামছে সে। মুইন ওর বেহাল দশা দেখে হাসে, ছটফটে দুরন্ত ছেলেটাও নাকি ঘামছে নার্ভাসনে সে, ভাবা যায়। দৃষ্টি ঘুরিয়ে সে প্রেরণাকে বলে, আই থিঙ্ক দুজনের 5 মিনিট আলাদা কথা বলতে দেওয়া উচিত, তাই না প্রেরণা? এবার প্রেরণাও লজ্জা পেল, এই ব্যাপারটা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। ঘাড় ঘুরিয়ে মাথা নিচু করে বসে থাকা ইরফানের দিকে তাকিয়ে প্রীতমকে দেখে, প্রীতম চোখ দিয়ে ইশারা করে বোনকে অনুমতি দিতে। প্রেরণা ধীরস্থির মাথা নেড়ে ইরফানকে বলে, যাও। ধীরে ধীরে উঠল ইরফান, আর কদমে এগিয়ে যায় প্রণমীর ঘরের দিকে। ঘরের দরজায় কারো অস্তিত্ব টের পেয়ে প্রণমী নড়েচড়ে বসল। টের পেল কেউ দরজা লাগিয়ে দিয়েছে। নাকে এল সেই স্বল্প পরিচিত ঘ্রাণ। বুঝল প্রণমী লোকটাকে। ইরফান ওকেই দেখছে নিস্পন্দ নয়নে, দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকে টান টান হয়। অতঃপর ধীর পায়ে হেঁটে গিয়ে বসল প্রণমীর সম্মুখে। কথা বলছে না ইরফান, কথা বলছে না প্রণমী। তবে প্রণমী টের পাচ্ছে কেউ তাকে দেখছে, তাড়িয়ে তাড়িয়ে দেখছে তাকে। ঠিক তখনই প্রণমীর মাথায় এই প্রথম একটি প্রশ্ন এল, কৌতূহল জাগল, এই লোকটা কেমন দেখতে? এর চোখ দুটো কেমন, যে দুটো দিয়ে প্রণমীকে দেখছে? ইরফান উঠে বসল প্রণমীর পাশে, ঘাড় ঘুরিয়ে চেয়েই থাকল গোল মুখে। প্রণমী গুটিয়ে বসল। চলতেই থাকলো নীরবতা, সেকেন্ড গড়ায়, মিনিট গড়ায়, হঠাৎ কারো আসলে সে থরথর করে কেঁপে উঠল প্রণমী। খামচে ধরল বিছানার চাদর, ঘাবড়ে গিয়ে বলল, করছেন কি? জবাব ইরফান দেয় না, সে একটি কথাও বলে না, বলবে না সে একটি কথাও। দুহাতে আগলে নেয় প্রণমীর গাল দুটোতে চুমুর বর্ষণ নামায় অস্থির ভঙ্গিতে। এ যে সে বর্ষণ না, ঝুম বর্ষণ। সামলাতে পারেনি প্রণমী এ আকস্মাৎ আক্রমণ। থরথর করে কেঁপেই যাচ্ছে, কাঁপতে কাঁপতে বলেই যাচ্ছে, ছাড়ুন। ওই মানুষটা নীরব, তার গালে যত জবাব দিচ্ছে। এ কেমন পাগলামি? প্রণমী হাঁসফাঁস করছে। কাপা স্বরে বলছে, আপুকে ডাকবো। ইরফান চুমুর বর্ষণের গতি বাড়িয়েছে। প্রণমী নিজের হৃদয় সামলাতে পারছে না, ওদিকে কাদো কাদো হয়ে হুমকি দিচ্ছে, নালিশ করব। ডাকবো আপুকে। ডাকলাম আপুকে। শুনুন। কেউ শুনলই না। প্রণমীর দু গালে মোট 198টা চুমু দিয়ে ক্ষান্ত হলো। চলবে। গল্প, বধূকোণ আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। 26তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি।